ওই চোখে দেখিস না, নাকি চোখ বাসায় খুলে রেখেছিস? সরি, আসলে আমি দেখিনি। দেখিসনি নাকি দেখেও না দেখার ভান করছিস? সত্যি আপু, আমি দেখিনি। চুপ! তোর মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে, ফাজিল কোথাকার। ওই চুপ! থাপড়াইয়া সব দাঁত ফেলে দিব তোকে। বলছি না আমি দেখে শুনে ধাক্কা দেইনি। কি আবার মুখে মুখে তর্ক করিস? আজ তোর 12টা বাজাবো। 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছা আমার নাই। দেখি সাইড হ, আমাকে কলেজে যেতে হবে। তোরে আমি দেখে নিব। পরে দেখবি। কি রে, এখনই একটা ছবি তুলে নে বলে চলে আসলাম। ধুর, মুডটাই নষ্ট করে দিল হারামজাদি গুন্ডিমে। এখন পরিচয়টা দেওয়া যাক। আমি আপনাদের কমেডিয়ান রাইটার সামির, বাবা মার বান্দরের থুক্কু আদরের বড় ছেলে। আজকে আমার কলেজের প্রথম দিন, সবেমাত্র বাসা থেকে বের হইছি আর তখনই গুন্ডি মেয়েটার সাথে ধাক্কা খেলাম। তারপর কি হলো সেটা তো দেখলেন। গুন্ডি হলে কি হবে, চেহারাটা পরীর মতো সুন্দর। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে এসেছি। দেখতে দেখতে কয়েকটা ক্লাস করলাম আর বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হলো। যাদের সাথে পরিচয় হলো তারা হচ্ছে আলী, রাকিব, সাগর আর রাসেল। তো আমরা কয়েকজন মিলে ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি। হঠাৎ একটা পিচ্চি এসে বলল, ভাইয়া, দিয়া আপু আপনাকে ডাকছে। কোন দিয়া আপু? আমার সাথে চলেন। চলো। আরে এটা তো সকালের সেই গুন্ডি মেয়েটা, তার মানে এর নামই দিয়া। ওই এদিকে আয়। ব্যবহার দেখে মনে হলো এক থাপ্পড় দিয়া 32টা দাঁত ফালাইয়া দেই। কিন্তু কলেজে নতুন দেখে কিছু বললাম না। ওই কথা কানে যাচ্ছে না? আপু, আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? ওই, তোর সাথে কিভাবে কথা বলতে হবে? কেন ডেকেছেন বলুন? তোর সাথে প্রেম করব দেখে ডাকছি। কি প্রেম করবি? বলেই দিয়া আর ওর বান্ধবীরা সবাই একসাথে হেসে উঠল। মনটা কয় সবগুলারে লাঠি দিয়া পিডাইয়া তক্তা বানাইয়া দেই। কিন্তু কিছু না বলে চলে আসলাম বন্ধুদের কাছে। দোস্ত, মালটা কেডা? ও হচ্ছে পুলিশ কমিশনার রফিকুল সাহেবের মেয়ে। ওকে দেখলে সবাই ভয় করে। ওকে কেউ ডিস্টার্ব করলে ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা এসে ছেলেটাকে তুলে নিয়ে যায়। ও এই ব্যাপার। কমিশনারের মেয়ে গুন্ডি কমিশনার? কিন্তু কেন? কিছু না, চল বাসায় যাই। চল। তারপর বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কাজ নেই, বেকার আপনাদের কমেডিয়ান রাইটার ভাই, তাই খাই আর ঘুমাই আর বাপের কাছে মাইর খাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। যেই মাত্র কলেজের গেটে পা দিছি তখনই, ওই হারামি, এদিকে আয়। আপনারাই কন? আমার নাম সামির, আমারে ডাকতেছে হারামি করে। মনটা কি কয় মনে হচ্ছে সবগুলোরে ধরে আছাড় দেই। কি হইছে বলুন? আর আমার নাম হারামি না, আমার নাম সামির। তোর নাম দিয়ে আমি কি করবো? আর শোন, এখন থেকে কলেজে ঢুকতে গেলে আমাদেরকে সালাম দিয়ে কলেজে ঢুকবি, আর তোর টাকা দিয়ে আমাদের ফুচকা খাওয়াবি। কথাটা বলার সাথে সাথে ঠাস। আপনারা আবার কি ভাবছেন আমাকে মারলো? না, আমি মারলাম। সকাল সকাল মেজাজটা গরম করে দিল। বাবা, তুমি মনে হয় কলেজে নতুন। তুমি তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমার সমস্যা হবে। আমার কিছু হবে না স্যার, আপনি কোনো চিন্তা কইরেন না। স্যারের সাথে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি এতক্ষণে কলেজের সব স্টুডেন্টরা এখানে চলে এসেছে আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, নিজেকে এই মুহূর্তে মঙ্গল গ্রহের প্রাণী বলে মনে হচ্ছে। আর এদিকে দিয়া তার বাবাকে ফোন দিয়ে আসতে বলছে। কিছুক্ষণ পর দিয়ার বাবা আসলো, তারপর আমাকে ওই, তোর সাহস কিভাবে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? বলেই আমাকে একটা থাপ্পড় মারলো। দেখুন স্যার, আপনার ভুল হচ্ছে, দোষটা আমার না, আপনার মেয়ের। কি, তুই আমার সাথে তর্ক করছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। বলেই লাঠি নিয়ে আমার দিকে এগোতে লাগলো। হঠাৎ প্রিন্সিপাল স্যার বলল, ছেলেটা খুব ভালো, এবারের মতো ওকে মাফ করে দিন। ঠিক আছে, আপনার কথায় ওকে ছেড়ে দিলাম। এরপর ওকে যেন আমার মেয়ের আশেপাশে না দেখি। বলে দিয়াকে নিয়ে চলে গেল। আমিও কলেজ থেকে বাহিরে একটা দোকানে এসে বসলাম। তারপরে একটা বেনসন সিগারেট ধরালাম। সিগারেট টানছি আর ভাবছি কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। কলেজ থেকে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর বাহিরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে।
জেনে রাখেন, ভালো কলেজের ওই ঘটনার সময় আমার বন্ধুরাও ওখানে ছিল। দোস্ত, আমি প্রতিশোধ নিতে চাই। কিন্তু কিভাবে? দিয়াকে আমার প্রেমের ফাঁদে ফেলে। আইডিয়াটা খারাপ না। কিন্তু দিয়া কি তোর প্রেমে পড়বে? আরে বোকা, মিষ্টির ঘ্রাণ পেলে মৌমাছির অভাব হবে না। মানে বুঝলাম না। চল। বুঝতে হবে না, চল। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি দিয়া ও তার বান্ধবীরা মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই দিয়া বলে উঠল, এই ছেলে, এদিকে আসো। কি ব্যাপার? আজকে তুমি করে বলছে কেন? এতদিন তো তুই করে বলতো। জি বলুন। কালকের ঘটনার জন্য সরি, আসলে ভুলটা আমারই ছিল। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, একদিনের মধ্যে এত পাল্টে গেল কিভাবে? আবার কোনো ফাঁদে ফেলবে না তো? আবার ভাবলাম, সে যখন নিজের ভুল বুঝতে পারছে তখন মাফ করে দেই। তাছাড়া দিয়াকে আমার প্রেমে ফেলার এটা একটা বড় সুযোগ। না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনারা কি বলেন? শুধু তামাশা দেখেন, কাজ তো নেই। ওই কি হলো, কি ভাবছো? না, কিছু না। তার মানে আমাকে মাফ করবে না? করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? উই আর ফ্রেন্ডস নাও। ইয়াপ, শিওর? হুম। চলো, আজকে ক্লাস করব না। কেন? আজকে আমরা পার্কে ঘুরতে যাব। কিন্তু আমাকে থামিয়ে দিয়ে। কোনো কিন্তু না, চলো। চলো। তারপর আমরা দুজন একসাথে পার্কে গেলাম। মেয়েটাকে যতই দেখছি ততই প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে। গুন্ডির আড়ালে ও একটা মায়াবী চেহারা আছে, সেটা এখন দেখলাম। অপরূপ সৌন্দর্য, ক্রাশড, থুক্কু, ভুলে বলে ফেলেছি, বলবেন না কাউকে। আমার না ফুচকা খুব ফেভারিট। তো আমি খাবো। ও নো প্রবলেম, চল। শালি, আমার টাকা খাইতে এসেছিস? এমনি এতিম মানুষ, আপনারাই ভালো জানেন। দুজনে খুব এনজয় করলাম, একসাথে হাত ধরে হাঁটা, ফুচকা খাওয়া, আরও অনেক কিছু। একটা কিছুর মাঝে আমি ভুলেই গেছি আমার প্রতিশোধ নেওয়ার কথা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম কয়েকটা ছেলে কিছুক্ষণ ধরে আমাদেরকে ফলো করছে। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম যখন দিয়া আমাকে বলল, তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করব আমি? তার মানে এই ছেলেগুলো তোমার ভাড়া করা গুন্ডা? যেদিন তুই আমাকে থাপ্পড় মেরেছিলি সেই দিনই আমি মনে মনে ঠিক করেছিলাম এটার প্রতিশোধ আমি নিবই, কিন্তু আমি ভাবতেও পারিনি আমার প্রতিশোধটা আমি এত তাড়াতাড়ি নিতে পারবো। দিয়ার সাথে কথা বলতে বলতে আমি যে মেসেজে আমার বন্ধুদেরকে আসতে বলছি সেটা দিয়া লক্ষ্য করেনি। আমি সোজাসাপটা বলে আমায় জোকার ভাবে, আমিও কম না। আপনারাও আবার ভাবেন না। দিয়ার গুন্ডারা যখন আমাকে মারতে আসলো ঠিক তখনই আমার বন্ধুরা এসে হাজির। তারপর আর কি, আপনারা তো জানেনই, জোকার থুকু নায়ক কখনো মার খায় না। আমার বেলায়ও তার উল্টাটা হয়নি। কিছু বুঝে ওঠার আগে আমার বন্ধুরা গুন্ডাগুলোকে মেরে তক্তা বানিয়ে দিছে। তারপর আমি দিয়াকে বললাম, দেখো দিয়া, তোমার বাবা আমাকে যখন থাপ্পড় মেরেছিল আমি ইচ্ছা করলে তখনই তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি নেইনি। কেন জানো? কেন? কারণ প্রথম যেদিন তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আসলেই দিয়াকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি। তোর মতো ছেলের সাথে প্রেম করব আমি, এটা তুই ভাবলি কি করে? কেন? আমার সাথে প্রেম করতে তোমার প্রবলেমটা কোথায়? তোমার ভালোবাসা আমি বুঝি। যেই শুনছো আমাদের অনেক টাকা পয়সা আছে আর তখনই আমার সাথে প্রেম করার তোমার ইচ্ছে জাগলো, তাই না? দেখো, আমি তোমার টাকা পয়সা কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। ওকে, আমার প্রেমে পড়ার একটা কারণ বলো যার জন্য তুমি আমার প্রেমে পড়েছো। আচ্ছা, তোমার প্রেমে না পড়ার একটা কারণ বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কোনো দিন বাসতেও পারবো না। তুমি আমাকে আজ হোক বা কাল হোক ভালোবাসবেই। তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস? কমেডিয়ান জোকার কোথাকার। এই না বোঝা যা ভেবেছিলাম, চ্যালেঞ্জ না, আমার ভালোবাসার কনফিডেন্স থেকে বলছি। তুই থাক তোর ভালোবাসা নিয়ে, আমি গেলাম। প্লিজ আমার কথা শুনে যাও। আমার কথা না শুনেই দিয়া চলে গেল। রাগ করে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। দোস্ত, একটা উপায় দে না, কিভাবে দিয়াকে প্রেমে ফেলানো যায়? প্রেমে ফেলার কথা কি বলছিস রে? তুই তো নিজেই দিয়ার প্রেমে পড়ে গেছিস। দোস্ত, তুই একটা কাজ কর, তুই একটা মেয়ের সাথে কয়েকদিন প্রেমের অভিনয় কর, আর এমন ভাবে অভিনয়টা করবি যাতে দিয়া তোকে দেখতে পায়। আইডিয়াটা খারাপ না। বাট মেয়ে পাবো কোথায়? কেন? প্রিয়াকে বল, তাহলেই তো হয়। প্রিয়া হলো আমার বন্ধু রাসেলের প্রেমিকা। তাও ঠিক। অনেক কথা হলো, এখন বাসায় চল। চল। তারপর বাসায় আসলাম, আর বাসায় আসতে দেখি মামা আর মামি আমাদের বাসায়।
আমাকে দেখে মামা বলল, কেমন আছো বাবা? মামা আর আমি আমাকে অনেক ভালোবাসে, সেজন্য আমার নাম ধরে না ডেকে বাবা বলে ডাকে। জি মামা ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো। তারপর সবাই একসাথে খেতে বসলাম। হঠাৎ মামা বলল, আগামী শুক্রবার বাবুর বিয়ে, তোমরা কিন্তু 2 দিন আগে থেকেই যাবে। বিশেষ করে জোকার, ও ক্ষমা চাই, মানে সামির, কারণ এই বিয়ের সকল দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। জি মামা আমি যাব। আর ভালো লাগে না জোকার কথাটা। আমি কি আসলেই জোকার? এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। আর এই কয়েকদিন আমি কলেজেও যাইনি। আর 2 দিন পর আমার মামাতো ভাইয়ের বিয়ে। ভাবলাম আজ কলেজে যাব, কারণ দিয়ার সাথেও দেখা করতে মন চাচ্ছে। বাসায় কাউকে কিছু না বলে সোজা কলেজে গেলাম, কিন্তু দিয়াকে দেখলাম না। ধুর, মনটাই খারাপ করে দিল। হঠাৎ দেখলাম দিয়ার বান্ধবী দাঁড়িয়ে আছে। ভাবলাম তার কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখি দিয়া কোথায়। এই যে শুনছেন, দিয়ার বান্ধবী। জি ভাইয়া, আমাকে বলছেন? তোমাকেই বলছি। আসলে আমি দিয়ার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু ও আজ কলেজে আসেনি। আসলে ভাইয়া, দিয়া তোর চাচাতো বোনের বিয়েতে গেছে। ও ধন্যবাদ বলে চলে আসলাম। দূর, কিছুই ভালো লাগছে না। মনটা বারবার শুধু দিয়ার সাথে কথা বলতে চাচ্ছে। কলেজ থেকে বাসে আসলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে তোর মামা বাড়ি যাব। মা, কাল গেলে হয় না? আসলে দিয়ার সাথে দেখা না করে মনটা যেতে চাচ্ছে না। না হয় না, আজকেই যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা। তারপর রেডি হয়ে মামার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাসা বেশি দূর হওয়ায় যেতে যেতে রাত হয়ে গেল। বাসায় গিয়ে পৌঁছে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর একটা কাজ করতে লাগলাম। সকালে ঘুম ভাঙলো পানির ডাকে। আপনারা আবার ভাবতেছেন পানির ডাক এটা আমার কি? তাহলে শুনুন। খুব আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কোন হালায় যেন গায়ে পানি ঢেলে দিচ্ছে। ওই কোন হালার পুত্রে গায়ে পানি দিল। ঠাস! ও মাগো, মারে কে? মামাদের বাসায় তো আমাকে মারার মতো কেউ নেই। তার মানে ভূত নাকি আবার? আল্লাহ গো, বাঁচাও! ভূত! ভয় পাওয়ার কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হঠাৎ আমার মুখ চেপে ধরে। ওই, এত চিল্লাস কেন? আরে, এটা তো ভূত না, পেতনি। থুকু পড়ি, বাঁচাও বাঁচাও! ওই আবার চিল্লাস? আরেকবার চিল্লালে তোর নাড়ি ভুঁড়ি সব টেনে বের করব। আল্লাহ গো, সকাল সকাল কোন বিপদে পড়লাম! ভালো করে চোখ মুছতে মুছতে যা দেখলাম, তাতে আমার বেহুশ হওয়ার মতো অবস্থা। আরে, এটা তো দিয়া। না না, এটা হতে পারে না। এটা দিয়ার আত্মা হতে পারে। শালি মরলি মরলি, আমায়ও মারতে আইসোস, আবার চিল্লানি দিব। তখনই দিয়া বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? আরে এটা তো দিয়ার কথা, কারণ আত্মা তো কোনোদিন কলার ধরে না। ওই সেমরি, তুই এখানে কেন? এটা আমার বান্ধবীর বাসা, এখানে আমি আসবো না তো তুই আসবি? আরে, দিয়ার বান্ধবী যে বলল দিয়ার চাচাতো বোনের বিয়ে, তার মানে ও আমাকে বোকা বানালো। ওরে, ওই শালি, তোরে আমি পাইলে ধরে আছাড় মারবো, তখন ঠিক পরে মজা দেখাবো। তার মানে মিম ওর বান্ধবী। ও আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমার মামাতো বোনের নাম মিম। হঠাৎ মিম এসে বলল, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে এখানে? মিমের মুখে ভাইয়া ডাক শুনে দিয়া মনে হয় আকাশ থেকে পড়ল। ভাইয়া মানে? এই হারামজাদাটা তোর ভাইয়া? ওই গুন্ডি মাইয়া আমাকে হারামজাদা বলবি না। 100 বার বলবো, তুই হারামজাদা, কুত্তা, শয়তান। তুই হারামজাদি, কুত্তি, পেতনি। তুই 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 তোকে আমি মাইরা ফালামো। হি হি হি, আমি তোর ঘাড় মটকামো। আমাদের ঝগড়া দেখে মিম ইতিমধ্যে বেহুশ হওয়ার মতো অবস্থা। মিম নিজেও জানে না আমি আর দিয়া দুজন দুজনকে চিনি। দিয়া, তুই ভাইয়াকে চিনিস? চিনি মানে? অনেক ভালো করে চিনি। আগে যদি জানতাম ওই হারামজাদাটা তোর ফুফাতো ভাই, তাহলে আসতামই না। মিম, এই কুত্তিটা তোর বান্ধবী, আমাকে আগে বলিসনি কেন? আগে যদি জানতাম এই কুত্তি এখানে আসবে, তাহলে আমিও এখানে আসতাম না। তোরে আমি... দিয়াকে থামিয়ে দিয়ে, কি ভালোবাসবি? ওই, তোরা কি শুরু করেছিস এখানে? নাস্তা করবি, চল। তোরে আমি পরে দেখে নিমু। আমিও আমিও কি? আমিও তোকে পরে দেখে নিব। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! তার মানে বিয়ে বাড়িটা দিয়ার সাথে কাটানো যাবে। ইস, ভাবতেই মনের মধ্যে ললি ড্যান্স মানে লুঙ্গি ড্যান্স দিচ্ছে। তারপর সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা করতে করতে হঠাৎ মামা বলল, আমাদের এখানে একটা সুন্দর পাহাড় আছে, তোমরা সবাই গিয়ে দেখে আসতে পারো। মামা, আমরা সবাই যাব, চলো। না বাবা, বিয়ে বাড়ির অনেক কাজ আছে, তুমি একটা কাজ করো, মিম আর দিয়াকে নিয়ে যাও। মামার কথা শুনে খুশির ঠেলায় খাবার টেবিলে লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দেওয়া দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে দিয়া। দিয়া মনে হয় বুঝতে পারছে আমি তার জন্যই খুশিতে লাফ দিছি। কি হলো বাবা? না মামা, কিছু না।
আসলে পায়ের কাছে বিড়াল ছিল তো সেজন্য। আমার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। ব্যাপারটা বুঝলাম না সবাই কেন হাসলো, আপনারা বলতে পারলে বইলেন। তাহলে তুমি মিম আর দিয়া দুপুরে পাহাড় দেখতে যেও। না মামা, আমি এখনই যাব বলেই মুখে হাত দিলাম। হায় হায়, আমি এটা কি বললাম? আমি মামার মুখের উপর কোনোদিন কোনো কথা বলিনি। সরি মামা, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। ওকে, লেটস এনজয়। থ্যাঙ্কস মামা। তারপর আমি দিয়া আর মিম পাহাড় দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে পাহাড়ে ঘুরছি, কিন্তু এখনো পর্যন্ত আমার আর দিয়ার মধ্যে কোনো কথা হয়নি। ভাইয়া চলো, ওই ঝর্ণার ওই দিকটাই যাই। চলো। ঝর্ণার ওই দিকে যেতেই দিয়া একটা খাদে পড়ে গেল, কিন্তু একটা গাছের ডাল ধরে আটকে আছে। অল্পের জন্য খাদে পড়েনি, বাট এখনো ঝুলে আছে। ভাইয়া এখন কি হবে? প্লিজ দিয়াকে তাড়াতাড়ি তুলো, তাছাড়া পড়ে যাবে। ভাবলাম এটাই দিয়াকে প্রেমে ফেলার দারুণ সুযোগ, কিন্তু যে বড় খাদ, একবার পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। কিন্তু দিয়া মরে গেলে আমার কি হবে? কারণ আমি তো দিয়াকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে তুলো। দেখি কোথাকার চোখ কোথায় থাকে। বাঁচাও। তুলবো, কিন্তু একটা শর্ত আছে। একটা কেন, 100টা শর্ত পূরণ করব, আগে আমাকে তুলো। আমার 100টা শর্ত পূরণ করা লাগবে না, আমার একটাই শর্ত, আমাকে ভালোবাসতে হবে। কান্না করতে করতে ওকে, আমি ভেবে দেখব, প্লিজ তুলো। ভাবলাম মেয়েটা কষ্ট পাচ্ছে, অতএব তুলি, তারপর কি হবে ওটা পরে দেখা যাবে। অনেকক্ষণ চেষ্টার পরে দিয়াকে উপরে তুললাম। এমনি গায়ে জোর নেই, উপরে তোলার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো। আহা কি মিষ্টি ঘ্রাণ আসছে দিয়ার শরীর থেকে, একেবারে বগুড়ার দইয়ের মতো। তারপর দিয়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। আসলে সামির, আমি একজনকে ভালোবাসি। দিয়ার কথা শুনতেই মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের অজান্তেই বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করলাম। দুই চোখ দিয়ে অঝর ধারায় বৃষ্টি পড়ছে। আরে বোকা, কাঁদছো কেন? আমি কাকে ভালোবাসি সেটা তো আগে শোনো। কাকে? তোমাকে। আই লাভ ইউ সামির, উইল ইউ ম্যারি মি মাই ডিয়ার? কথা শেষ হতে না হতেই দিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। আরে শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। তারপর আমি দিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। দিয়ার গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে এখন। এভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে আঁকলে রাখতে পারবে? পারবো গুন্ডি সোনা, যদি তোমার পাশে থাকার সুযোগ দাও। ওই আমাকে গুন্ডি বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো, আর আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। আল্লাদি গলায় কয়েকটা কিল ঘুষি দিয়ে হাই হাই কি মেয়ে রে বাবা, প্রেম না করতেই এরকম, না জানি প্রেম করলে আরো কত কিছু বলে। আমরা এখন যেতে পারি? আরে আমি তো ভুলেই গেছি, এইখানে কেউ সিনেমা দেখছে আর একজন সিনেমা শুনছে কি, তাই না? চলো। তারপর সবাই মিলে বাসায় আসলাম। রাত হয়ে গেল, অনেক ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আরে এটা তো দিয়া, পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে। কিন্তু এত সকালে ও আমার রুমে আসলো কিভাবে? হঠাৎ মনে পড়ল কাল রাতে তো পাগলিটা আমার কাছে এসেছিল ধন্যবাদ দেওয়ার জন্য। কি মায়াবী লাগছে মেয়েটাকে, মনে হয় সারা জীবন দেখলেও দেখার স্বাদ মিটবে না। তারপর হঠাৎ মনে পড়ল কেউ যদি দিয়াকে আমার রুমে দেখে তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। দিয়া, এই দিয়া ওঠো। দিয়া, ওই দিয়া। হঠাৎ মামা দরজায় নক করলো। মামা যদি আজকে আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব ভাবতেছি, হঠাৎ মনে হলো দিয়াকে ওয়াশরুমে রেখে আসি। যেই ভাবা সেই কাজ। দিয়াকে কোলে তুলে ওয়াশরুমে কমোডের উপর বসিয়ে রেখে দরজা খুলে দিলাম। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে? না মানে আসলে ঘুমিয়েছিলাম তো তাই। ও তা তুমি কি বাবা আজকাল ওড়না পরে ঘুমাসো? এই মেরে ছেড়ে দিয়ার ওড়না তো আমার খাটের উপর, এখন কি হবে আল্লাহ জানে। এমন সময় মিম আসলো রুমে। মামা, ওই ওড়নাটা মিমের। মিম, ওটা তোর ওড়না? আমি মিমকে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বললাম। হ্যাঁ বাবা, ওটা আমার ওড়না। ওহ, তাহলে এই ঘরে বাঁচাও, বাঁচাও। হঠাৎ দিয়া ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার দিয়ে উঠল। দিয়ার চিৎকার শুনে মামা আর মিম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিয়া ওয়াশরুম থেকে বাহিরে এসে আমাকে জড়িয়ে ধরল। সামির, দিয়া তোমার রুমে এলো কিভাবে? মামা মিম জানে, আমি কিছু জানি না। ওরে হাতারাম, আমি কি জানি? আমি ফিস ফিস করে বললাম, প্লিজ একটু ম্যানেজ করে দে আমার লক্ষ্মী বোন। আসলে বাবা, দিয়াকে আমি এই রুমে পাঠাইছি। কেন? আসলে হঠাৎ করে আমার ওয়াশরুমের পানির লাইটটা বন্ধ হয়ে গেছে তো তাই। ওহ, বলে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এখন বলতো তোদের মতলব কি? আর তোরা দুজন কি রাতে একসাথে থেকেছিস? না না, আমি সকালে উঠে দেখি
দিয়া আমার বুকের উপর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কথায় দিয়া একটু লজ্জা পেল ওহ, এই ব্যাপার। বলে মিমও চলে গেল। ও ওই গুন্ডি, তুমি আমার রুমে ঘুমিয়েছিলে কেন? ওই কুত্তা, তুমি আমারে বাথরুমে রেখে এসেছো কেন? দেখলি যখন তুমি বাথরুমে, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল, যার কারণে তোমাকে বাথরুমে রেখে এসেছিলাম। কিন্তু তুমি চিল্লালে কেন? বাথরুমে তেলাপোকা ছিল, তাই ভয় পেয়ে গেছিলাম। যে গুন্ডি মেয়ে আবার তেলাপোকা দেখে ভয় পায়? ফিসফিস করে কথাটা বললাম। ওই কি বললে? ওই যে তোমার পেছনে তেলাপোকা, মজা করে বললাম। বলার সাথে সাথে দিয়া ঠাস করে মারে নাই আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। কেবল একটা কিস দিতে যাব, তখনই মিম বলল, ভাইয়া, বিয়ে বাড়িতে এগুলো জায়েজ নেই। বলে চলে গেল। কি ফাজিল মেরে বাবা, তার মানে আমার আর দিয়ার কথা সব মিম শুনে ফেলছে। এই দিয়া আবার কোথায় গেল? যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়াও পালালো। আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর থেকে বের হতেই মিম দিয়া সহ একদল পরী, মানে মেয়ে, আমাকে ঘিরে ধরলো। এই তোরা শোন, এটা আমাদের বরের ভাই, ওকে একটু শরবত খাওয়া। বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, এই নিন শরবত, সবটুকু খেয়ে নিন। যাক বাবা, এমনিতে খুব পানির পিপাসা পেয়েছিল। মেয়েটা গুন্ডি হলেও মনটা পাথরের, মানে তুলার মতো নরম। সবেমাত্র এক ঢোক শরবত খাইছি, মনে হচ্ছে কান দিয়ে বাতাস বের হচ্ছে, এতটাই ঝাল যে চোখে পর্যন্ত ঝাপসা দেখছি। মিম আমাকে পানি দিল, কিন্তু পানি খেয়েও কাজ হলো না। হঠাৎ দেখলাম লাল টকটকে একটা কি যেন, চোখে ঝাপসা দেখার কারণে ভালোভাবে বুঝতে পারলাম না ওটা কি, তবে দেখে মনে হয় মিষ্টি হবে। আর কোনো কিছু না ভেবে দিলাম এক কামড়, আর তখনই আও ওমা গো! আরে এটা তো দিয়ার কণ্ঠ। চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখি, হাই আল্লাহ, আমি তো মিষ্টি ভেবে দিয়ার ঠোঁটে কামড় দিছি। ভাগ্য ভালো যে বাড়িতে তেমন লোক ছিল না, তাছাড়া দিয়া যে জোরে চিৎকার দিছে তাতে এতক্ষণে আমার 12টা বাজত। দিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখ পানি দিয়ে ভরে গেছে আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ভাবতেই খারাপ লাগছে। ছি, আমি দিয়ার সাথে এটা কি করলাম? দিয়ার চোখের পানি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, শক্ত করে জড়িয়ে ধরলাম দিয়াকে। তারপর বললাম, সরি সোনা, আসলে আমি দেখিনি যে ওটা তোমার ঠোঁট। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি কিছু হবে, আসলে ঝালের কারণে চোখে ঝাপসা দেখছিলাম তো তাই। কেন আমার ঠোঁট তোমার মিষ্টি লাগেনি? আবার জিগাই, মিষ্টি লাগছে মানে টাঙ্গাইলে চমচমের মতো মিষ্টি লাগছে। তাহলে একবার মিষ্টি খেয়ে পেট ভরে গেল? দিয়ার কথা শেষ হতে না হতেই আবার একটা লিপ কিস দিলাম। একটা না 5 মিনিট কিস দেওয়ার পর দিয়া ওর রুমে গেল আর আমি আমার রুমে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রুম থেকে বের হলাম, আর বের হয়েই 1000 ভোল্টের একটা শট খেলাম। কারণটা হলো দিয়া আজকে নীল শাড়ি পরছে, সাথে নীল চুড়ি, কপালে টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আমি যেন চোখ ফিরাতে পারছিলাম না, দিয়াকে একদম নীল পরীর মতো লাগছে। হঠাৎ আমার স্বপ্নের ঘোট কাটিয়ে দিয়া বলল, এই যে মিস্টার, কি দেখো এমন করে? ওয়াও। ওই কি হলো, কথা বলো। না মানে তোমাকে দেখছি। কেন, এর আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু তোমার মাঝেও যে একটা পরী আছে সেটা কি তুমি জানো? আমার কথায় দিয়া একটু লজ্জা পেল। ভাইয়া, হয়েছে, এমন হাঁ করে আর দেখা লাগবে না, পরে আরো অনেক দেখা চান্স পাইবা। দুষ্টুমি একটা হাসি দিয়ে তারপর আমরা সবাই মেয়ের বাড়িতে, মানে বিয়ে করাতে যাওয়ার জন্য রওনা হলাম। সেখানে গিয়ে পৌঁছালাম মাগরিবের নামাজের সময়, কিন্তু সেখানে গিয়ে আরেকটা মেয়ের উপর ক্রাশ খাইলাম। কিন্তু পরে মনে হলো, আরে আমি তো ভদ্র ছেলে, আর আমার জন্য তো দিয়া আছেই। আমার এই ব্যাপারটা মনে হয় দিয়া লক্ষ্য করছে। দিয়া এসে আমাকে বলল, এই যে মিস্টার, ওই মেয়ের দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন? মেয়েটা খুব সুন্দর, একদম পরীর মতো। দিয়াকে রাগানোর জন্য রেগে গিয়ে আর আমি পেতনির মতো মুখ ফসকে বেরিয়ে গেল। তবে রে দাঁড়া, তোরে আজ আমি খাইয়া ফালামো, তোর হাড্ডি ভাঙ্গা পানের দোকান দিমু। কিন্তু কে শুনে কার কথা দিলাম এক দৌড়। আপনারা কি ভাবছেন আমি সেখানেই দাঁড়িয়ে থাকবো? আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে? যে গুন্ডি মাইয়া, তার উপর আবার বিয়ে বাড়ি, বুঝতেই পারছেন। আমাকে ধরতে পারলে কি হতো? দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ওই চোখে দেখেন না, চোখ কি খুলে বাসায় রেখে এসেছেন নাকি? চোখ আছে দেখেই তো শুধু ধাক্কা খেলাম, তাছাড়া কি? রেগে অ্যাটম বোম হয়ে, তাছাড়া তো জড়িয়ে ধরতাম আরো কত কি। বলেই দিলাম এক দৌড়। মেয়েটার সামনে বেশিক্ষণ থাকলে হয়তো ঘুষি মেরে নাক ফাটিয়ে দিত। দৌড়াতে দৌড়াতে ধপাস করে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। আপনার আবার ভাইবেন না যে ধাক্কা খেয়ে আমি আমার অতীত ভুলে গেছি, কারণ ওটা শুধু সিনেমাতেই হয়। দূর দৌড়ানোর পর শরীরে একবারে ঘেমে গেছে। ভাবলাম একটু ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হয়ে মুখে কিছু আটা ময়দা, থুকু স্নো পাউডার লাগালাম। ভাবলাম মামার সাথে একটু দেখা করে আসি। মামার কাছে যেতেই ভূত ভূত ভূত!
আরে মামি তো বেহুশ। হোয়াট মামা, আই এম সামির, ইওর একমাত্র ভাগ্নে। মামা আমার ইংরেজি শুনে বেহুশ হওয়ার মতো অবস্থা। আমি ভাবলাম মামা মনে হয় ইংরেজি কম জানে, সেজন্য আমার কথা বুঝতে পারিনি। সামির, তুমি যে আমার ভাগ্নে এটা যেন কাউকে বলো না, কেমন? আমার চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, সেজন্য মামা কথাটা বলল। ওকে মামা, ইউ কোনো টেনশন করো না, বলে চলে আসতে লাগলাম। তখনই দিয়া আমার সামনে পড়ে ভূত ভূত বলে চিল্লাতে চিল্লাতে বেহুশ হয়ে গেল। কি ব্যাপার, সবাই আমাকে দেখে ভূত ভূত করছে কেন? যেই মাত্র আয়নার সামনে গেলাম, এবার আমি নিজেই বেহুশ হওয়ার মতো অবস্থা, কারণ তখন স্নো ভেবে কালি মুখে দিয়েছিলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। তারপর সবাই বাসায় আসলাম বউ নিয়ে। ভাবলাম দিয়ার সাথে একটু কথা বলা দরকার, কিন্তু আমাকে অবাক করে দিয়ে দিয়া নিজেই আমাকে এসে বলল, ওই মিস্টার শয়তান, তোর মামাতো ভাইয়ের বিয়ে তো হলো, তা তোমারটা কবে হবে শুনি? যেদিন তোমাকে আপন করে পাবো তার আগের দিন। দিয়াকে জড়িয়ে ধরে, এই ছাড়ো বলছি, লোকে দেখলে কি ভাববে? লোকে কি ভাববে সেটা দেখার বিষয় আমার নাই। দিয়াকে দেয়ালের সাথে চেপে ধরলাম। ওর দুই হাতের উপর আমার হাত রেখে দিয়ার খুব কাছাকাছি গেলাম। দিয়ার গরম নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস এখন এক হয়ে গেছে। লজ্জায় দিয়ার চেহারা পাক টমেটো মতো হয়ে গেছে। যেই মাত্র আমাদের দুইজনের ঠোঁট এক করব, তখনই কি ব্যাপার, বাসর কি আজকে দুই জায়গায় হবে নাকি? মিমের কথায় দিয়া একটু লজ্জা পেল। না মানে আসলে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি। বলে বাহিরে চলে গেল। আর আপনাদের তো বলতে ভুলেই গেছি, মিমও আমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু কোনোদিন মুখে বলেনি। সেজন্য আমার আর দিয়ার রোম্যান্স করার সময় এসে ডিস্টার্ব করে। এখন গল্পে আসা যাক। মিম যা বলল তা কি আজ হবে? মানে বিয়ের আগেই বাসর করার কথা। আমি জানি না। দিয়া মুখে যতই বলুক আমি জানি না, কিন্তু আমি উত্তর পেয়ে গেছি। তখন আমি দিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালাম। তারপর আস্তে আস্তে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। বাবু, আজ এই পর্যন্তই থাক, বাকিটা না হয় আরেক দিন হবে। সুযোগ একবারে আসে, বারবার না। তারপর আমরা দুইজন ভালোবাসার গভীর সমুদ্রে ডুবে গেলাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দেখি মিম কান্না করতেছে। মিম, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি কাঁদলে তোমার কি? আমি আবার কি করলাম, কি হয়েছে খুলে বলো। আমি তোমাকে ভালোবাসি সামির, তুমি কেন বোঝো না আমার মনের কথা? দেখো মিম, তুমি ভালো করেই জানো আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে ভালোবাসে। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেটা চাও সেটা কোনো দিনও হবে না, কারণ আমি দিয়াকে ছাড়া বাঁচবো না। আরেকবার দিয়ার কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। আমাকে জড়িয়ে ধরে আমাদের কথা শুনে দিয়া যে ঘুম থেকে উঠে গেছে সেদিকে আমি লক্ষ্যও করিনি। প্লিজ তুমি শান্ত হও। বাবা, খুব ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা দেখে। দিয়া, তুমি কখন ওঠো? আমাকে থামিয়ে দিয়ে, আমাকে যদি ভালো নাই বাসো তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলে? দিয়া তুমি আমাকে ভুল বুঝছো। আবার আমাকে থামিয়ে দিয়ে, আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু জানতে চাই কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে। দিয়া, তুই আমাদেরকে ভুল বুঝছিস। আমি নিজের চোখে যা দেখলাম তা কি ভুল? নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আসলে মিম যে আমাকে জড়িয়ে ধরেছিল সেটা মনে হয় দিয়া দেখছে, আর সে কারণে আমাকে ভুল বুঝছে। আমাদের কথা বলতে বলতে যে সকাল হয়ে গেছে সেদিকে আমার আর কোনো খেয়ালই নেই। দিয়া, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছুই বুঝতে চাই না, আমি এক্ষুনি আমাদের বাসায় চলে গেলাম, তোমরা ভালো থেকো। বলে কাঁদতে কাঁদতে চলে গেল। দূর, মনটাই খারাপ হয়ে গেল। দিয়া নেই, আমি থেকে কি করব? আমিও আম্মু আর মামাকে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার বন্ধুদের কাছে গেলাম। তারপর সব কিছু খুলে বললাম তাদেরকে। দোস্ত, নে সিগারেটটা খেয়ে মাথা ঠান্ডা কর। একটা সিগারেট আমার হাতে দিয়ে আমি এখন কি করব দোস্ত? দিয়া তো আমাকে ভুল বুঝে চলে গেল। সিগারেট টানতে টানতে, তুই দিয়াকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বল। বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয়নি। তুই কিছুদিন কলেজে যাস না, আর দিয়ার সাথেও কথা বলিস না, দেখবি ও তোকে খুঁজবেই। গুড আইডিয়া। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুম আসলাম। সকালে উঠে আগে মোবাইল চেক করলাম দিয়ার কোনো মেসেজ বা কল আছে নাকি, কিন্তু দুঃখের বিষয় দিয়া মেসেজ বা কল কোনোটাই দেয়নি। দূর, কিছু ভালো লাগছে না। আর হঠাৎ করে ফোনটাও নষ্ট হয়ে গেছে। এইভাবে 3 দিন কেটে গেল। না, আর ভালো লাগছে না। আজকে দিয়ার সাথে দেখা করতেই হবে। সকাল সকাল কলেজে গেলাম। কলেজের গেটে পা রাখবো এমন সময় কে যেন শার্টের কলার ধরে। ঠাস! আর এটা তো দিয়া। 3 দিনে কি রকম হয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর অনেক শুকিয়ে গেছে। আমার শার্টের কলার ধরে কাঁদতে কাঁদতে, আমাকে কাঁদিয়ে খুব সুখ পাস তাই না? এতদিন কই ছিলি বল? তুমি হয়তো জানো না, তোমার চেয়ে কষ্ট আমি বেশি পেয়েছি। আসলে আমিও আগের চেয়ে অনেক শুকিয়ে গেছি, আর আমারও চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। একদম ঢং করবি না,
যদি ভালোবাসতে নাই পারবি তাহলে কেন ভালোবাসা শিখাইছিলি? আমি এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিয়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোকে খুব ভালোবাসি পাগলি, তোকে ছাড়া আমিও বাঁচবো না। আমিও তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া আমিও বাঁচবো না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর পুরো কলেজের শিক্ষার্থীরা আমাদের হাততালি দিয়ে স্বাগত জানালো। এভাবে চলতে থাকলো আমাদের ভালোবাসা। কিছুদিন পর হঠাৎ দিয়া ফোন করে বলল, হ্যাঁ বাপু, একটা সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে বাবু? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আরে পাগলি, দেখতে আসলেই তো আর বিয়ে হয় না? কাঁদতে কাঁদতে, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। যদি বাবা আমার বিয়ে ঠিক করে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। ওই পাগলি, তুই মরলে আমার কি হবে? তুমি প্লিজ কিছু একটা করো, তাছাড়া বাবা আমার বিয়ে দিয়ে দিবে। বাবু, একটু অপেক্ষা করো, আমি কিছুদিনের মধ্যে তোমার বাবার সাথে কথা বলবো। সত্যি তুমি আমার বাবার সাথে কথা বলবা? খুশিতে গদগদ হয়ে বাবু সত্যি। উম্মা। উম্মা। এখন ভাবতেছি কিভাবে আমি দিয়ার বাবার সাথে কথা বলবো। হঠাৎ মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, আমার বন্ধুর কাছ থেকে কিছু শিখিয়ে নেওয়া দরকার। বন্ধুর কাছে ফোন দিলাম। দোস্ত, কেমন আছিস? ভালো, তুই? ভালো না রে দোস্ত। কেন, আবার কি হয়েছে? দোস্ত, দিয়ার বাবার সাথে কথা বলবো, কিভাবে বলবো, কি বলবো একটু শিখিয়ে দে না প্লিজ। কি, তুই দিয়া বাবা মানে কমিশনার সাহেবের সাথে কথা বলবি? প্লিজ দোস্ত, কিছু শিখিয়ে দে। আপনি যাকে কল করেছেন তিনি এখন কাউকে কোনো কিছু শিখিয়ে দেওয়া থেকে বিরত আছে। অনুগ্রহ করে ফোনটা কেটে দিন। টুট টুট টুট। তোর শালা কমিশনারের নাম শুনে ভয় পাইছে মনে হয়। যা করার নিজেকেই করতে হবে। আবার ভাবছি বাংলা সিনেমার মতো যদি টাকা অফার করে তাহলে টাকাও নিমো আর দিয়াকেও নিমো। হঠাৎ দিয়া ফোন করলো, আমার বাবুটা এখন কি করে? তোমার বাবুটা এখন তোমার কথা চিন্তা করে। চিন্তা করতে হবে না বাবু, আমার বিয়ে ঠিক হয়নি। বাবাকে বলে দিয়েছি ছেলে আমার পছন্দ হয়নি। দিয়ার কথা শুনে মনে হলো খুশির ঠেলায় চোখে মুখে এলইডি বাল্ব জ্বলে উঠল। কিন্তু বাবু, একটা সমস্যা আছে। আরে কি সমস্যা আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। খুশির ঠেলায়? বাবু, আমি বাবাকে বলেছি যে তুমি আজকেই বাবার সাথে দেখা করে কথা বলবা। দিয়ার কথা শুনে আমার সদ্য জ্বলে থাকা এলইডি বাল্বটা ফুটটুস করে ফিউজ হয়ে গেল। আজকে দেখা করতে হবে। তুমি ভয় পাচ্ছ কেন বাবু? আমি আছি তো। বলে ফোনটা কেটে গেল। আর এদিকে ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। পুলিশ কমিশনারের সাথে আজকে কথা বলবো, তাও আবার তার মেয়ের ব্যাপারে। ভাবতেই মনটা কেঁপে উঠছে। পরে ভাবলাম যা হয় হবে, আজকে কথা বলবোই। দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে দিয়ার বাসায় চলে আসলাম। বাড়িটা দেখি আমার মাথা ঘুরে গেল। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। অনেকক্ষণ বসে থাকার পর দিয়ার বাবা আসলো, আর সাথে দিয়াও আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তা বাবা, তুমি নাকি আমার মেয়েকে পছন্দ করো? জি আঙ্কেল। তোমার বাবা কি করে? জি, সরকারি কর্মজীবী চালায়। তার মানে তুমি গরিব? ভিলেন মার্কে একটা হাসি দিয়ে দিয়ার বাবার কথা শুনে বাংলা সিনেমার কথা মনে হয়ে গেল। আমিও নায়ক মার্কে একটা হাসি দিয়ে বললাম, চৌধুরী সাহেব, থুক্কু কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা অনেক বড়। আরে মন বড় দিয়ে কি হবে, বড় হতে হবে ধন। দিয়ার বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। হালার কয় কি? দিয়া তো লজ্জায় দৌড় দিচ্ছে আর আমি হা করে 5 মিনিট ধরে তাকিয়ে আছি। এই 5 মিনিটে কত লক্ষ লক্ষ মশা মাছি যে আমার পেটে আগমন করছে আমি নিজেও জানি না। দিয়ার বাবা ব্যাপারটা মনে হয় লক্ষ্য করছে। তারপর বলল, আরে বোকা, আমি বলছি ধন সম্পদের কথা। তুমি কি আমাদের ধন সম্পত্তি দেখে আমার মেয়েকে ভালোবাসো? কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না, বলেই পেছনে হাঁটা শুরু করলাম। কিন্তু একটা ব্যাপার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সিনেমার মধ্যে দেখছিলাম নায়িকার বাবা নায়ককে টাকা দিয়ে অফার করে, কিন্তু এই হালার পুত করলো না কেন? আর এতক্ষণে তো আমাকে ডাকার কথা। এসব ভাবছি, হঠাৎ দিয়ার বাবা ডাক দিল। যাক বাবা, যেহেতু ডাক দিছে তাহলে নিশ্চয়ই এবার টাকার অফার করবে। খুশি মন নিয়ে দিয়ার বাবার দিকে যাচ্ছি আর ভাবছি কত টাকা দিতে পারে। তোমার ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম বাবা। হাই হাই, হালার কয় কি? তাহলে কি আমাকে টাকা দেওয়ার জন্য ডাকিনি? মনে মনে কমিশনারের 14 গোষ্ঠীকে উদ্ধার করলাম। কমিশনার সাহেব, আমার ভালোবাসা পিওর সোয়াবিন তেলের মতো বিশুদ্ধ। আপনি আবার ভাইবেন না যে আমি পাম অয়েলের কথা বলছি। তারপর দিয়ার বাবা দিয়াকে ডাক দিল, আর দিয়া আসার পর আমার হাত আর দিয়ার হাত এক করে দিল। খুশির ঠেলায় দিয়ার বাবার সামনেই দিয়াকে জড়িয়ে ধরলাম। কিন্তু খুব আফসোস হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম দিয়ার বাবা আমাকে টাকা দিয়ে বলবে আমার মেয়েকে ভুলে যাও, আর আমি টাকাও নিব আর তার মেয়েকেও ভালোবাসবো। কিন্তু
এখন শুধু মেয়েকেই পেলাম, টাকা আর পেলাম না। দিয়ার সাথে কথা বলে বাসায় আসলাম, আর বাসায় আসতেই শুনি মিম নাকি আত্মহত্যার চেষ্টা করছে, এখন হাসপাতালে আছে। কোনো কিছু না ভেবেই দিলাম দৌড় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে দেখি মিমকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। আমি কাছাকাছি যেতেই মামা বলল, তুমি আসো বাবা, মিম অজ্ঞান ফিরে শুধু তোমাকে দেখতে চাচ্ছে। মামা আমি এসে গেছি, আর কোনো ভয় নেই, মিমের কিছু হবে না। তাই যেন হয় বাবা। অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। ডাক্তার সাহেব, মিমের কি অবস্থা এখন? চিন্তার কোনো কারণ নেই, রোগীর অবস্থা এখন স্বাভাবিক আছে। ডাক্তারের কথা শুনে মনটা ভালো হয়ে গেল, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, মিম আত্মহত্যা কেন করতে চাইছিল। তখন আমি মামাকে বললাম, মামা মিম আত্মহত্যা করতে চাইছিল কেন? আজকে মিমকে পাত্রপক্ষ দেখতে আসছিল, কিন্তু মিম নাকি ওই ছেলেকে পছন্দ হয়নি, ও নাকি কাউকে ভালোবাসে। আমি শুধু বলেছিলাম তোর মন যা চায় তুই তাই কর, আমি কিছু জানি না। হঠাৎ ডাক্তার এসে বলল মিমের জ্ঞান ফিরছে। তারপর আমরা সবাই ভিতরে গেলাম। আমাকে দেখে মিম কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মিমের মুখে এমন কথা শুনে মামা আর মামি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো বুঝতে পারছে মিমের সেই ভালোবাসার মানুষ আর কেউ না আমি, কিন্তু আমি তো মিমকে ভালোবাসি না। এটা আমি মিমকে কিভাবে বোঝাবো? মিম তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি স্বামীরকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু মিম, আমি তো তোমাকে ভালো। আমাকে থামিয়ে দিয়ে, বাবা তুমি মিমকে ভালোবাসো, আমাকে বলতে পারতে, আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম। মামি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কিছু বোঝার দরকার নাই, আজকেই তোদের বিয়ে দিব। কিন্তু মা, আমি একজনকে আমাকে থামিয়ে দিয়ে, আমি কিছু বুঝতে চাই না, আমরা বিয়ের ব্যবস্থা করতে গেলাম, তুই আর মিম এখানেই থাক বলে চলে গেল। এখন শুধু আমি আর মিম। ভাবছি দিয়া যদি এই ব্যাপার জানে তাহলে আমাকে তো মারবেই, সাথে মিমকেও। হঠাৎ দেখি দিয়া আসছে, এই সেরে ছেড়ে কোন হালারপুর দিয়াকে যেন কি বলছে। দিয়ার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আজ আর আমার কোনো বাঁচার পথ নেই। দিয়া এসেই মিমের চুলের মুঠি ধরে মারতে লাগলো আর বলছে, হারামজাদি কুত্তি, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরকে বিয়ে করবি? দিয়ার চুলের মুঠি ধরে, ওই শাকচুন্নি, তোর কত বড় সাহস, তুই আমার হবু বরের সাথে প্রেম করিস? আমি দর্শকের মতো তাদের মারামারি দেখছি। হঠাৎ দিয়া একটা লাঠি নিয়ে মিমকে মারতে যাচ্ছে। না, আর মারামারি দেখা যাবে না, এখন যা করার আমাকেই করতে হবে। দিয়া মিমকে লাঠি দিয়ে আঘাত করার আগে আমি লাঠিটা ধরে ফেললাম, তারপর ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। এই প্রথমবার আমি দিয়ার গায়ে হাত তুললাম। সবকিছুর একটা লিমিট আছে দিয়া। ও, আমার তো মনেই ছিল না যে তুমি আর কেউ না, তুমি তো এখন অন্য কারো। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝতে চাই না, যা বোঝার আমি বুঝে গেছি। বুঝেই যখন গেছিস তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। রাগের মাথায় কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিকই করেছো, যেমন মেয়ে তেমন সাজা। বলতেই মিমকেও ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বাহিরে চলে গেলাম। দূর কিছুই ভালো লাগছে না, বারবার শুধু দিয়ার কথা মনে পড়ছে। কষ্ট কমাতে বারে নাইট ক্লাবে গেলাম। জীবনের প্রথম আজ ড্রিঙ্কস করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিজেও জানি না। হঠাৎ মার ফোন। তুই কি মানুষ নাকি অন্য কিছু? কেন, আমি আবার কি করলাম? আজ তোর বিয়ে আর তুই এখন পর্যন্ত বাইরে আছিস? 5 মিনিটের মধ্যে বাসায় আয় বলে ফোনটা কেটে দিল। বিয়ের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি আর করার, আজ আমি বলির পাঠা। বাসায় গিয়ে শান্ত ছেলের মতো বিয়েটা করলাম। হঠাৎ এক বন্ধু দৌড়ে এসে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিল। তাহলে চলুন দেখি চিঠিতে কি লেখা আছে। প্রিয় সামির, আমি জানি চিঠিতে তুমি যখন হাতে পাবে তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অনেক আশা করেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, আমাদের 2টা পিচ্চি হবে, একটা তোমার মতো আর একটা আমার মতো। অনেক আশা ছিল সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু নিয়তি হয়তো আমার ভাগ্যে সেই সুখটা রাখেনি। তুমি হয়তো জানো না যে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। আজকেই আমি তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো কি কপাল আমার, সেই সুযোগটা পর্যন্ত আমার হলো না। আর সবচেয়ে বেশি কষ্ট হলো আমার পেটের বাবুটার, কারণ সে দুনিয়ার আলো দেখার আগে দুনিয়া ছেড়ে চলে গেল। কি করব বলো, তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন ছিল। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিও, কারণ আমি বলেছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু তোমাকে রেখেই আমি বেহায়ার মতো চলে গেলাম। ভালো থেকো, সুখে থেকো। আর একটা কথা,
যদি কোনো দিন আমার কথা মনে পড়ে তাহলে ওই আকাশের দিকে তাকাবে। সেখানে হয়তো তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমাদের পিচ্চিটাকে দেখতে পারবে, কারণ পিচ্চিরা নাকি ফেরেশতার মতো পবিত্র, আর পবিত্র জিনিস সবসময় আকাশের তারা হয়ে থাকে। ইতি তোমার গুন্ডি, ভালোবাসার পাগলি। চিঠিটা পড়তে পড়তে কাঁদতে লাগলাম। বিয়েবাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই ভাবছে বিয়েতে তো মেয়েরা কাঁদে, তাহলে আমি কাঁদছি কেন? হ্যাঁ, সেটা শুধু আমি জানি। কান্না যেন থামতেই চাচ্ছে না, আর চিল্লায়ে বলতে ইচ্ছা করছে, আমি তোমাকে ভালোবাসি দিয়া, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। এই আমি কি দেখলাম? এতক্ষণ যা দেখছিলাম সব স্বপ্ন ছিল। ইয়া আল্লাহ, তোমায় হাজারো ধন্যবাদ। আমার মনে পড়েছে আমি দিয়ার আব্বুর সাথে কথা বলে বাসায় এসেছিলাম। মামা ফোন করছিল, তারপর হসপিটাল থেকে বাসায় এসে শুয়ে পড়লাম। আর এতক্ষণ এত ভয়ানক স্বপ্ন দেখছিলাম, অজান্তেই দুফোঁটা পানি চলে আসলো। আমার জীবনে এর থেকে ভয়াবহ স্বপ্ন আমি কখনোই দেখিনি। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের জিনিস নিজের আপন কিছু হারানো, যে আমি স্বপ্নে দেখলাম। এরপর দিয়ার ফোন আসলো। হ্যালো জান, আব্বু বলছে কয়েকদিনের ভেতরে আমাদের বিয়ে যদি হয়ে যায়। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি এখনো আমার প্রিয় জিনিসটি হারাইনি। কথা বলো, কি হয়েছে সামির? কিছু না। আর হ্যাঁ, আমি আজই বলবো তোমার কথা আব্বু আম্মুকে, কেমন? ওকে মাই লাভ, বাই বাই। আমি দিয়াকে বুঝতে দেইনি আমার চোখের পানি, আমার কষ্টটা। রাত হয়ে গেল, সবাই হসপিটাল থেকে আসলো। আব্বু একটা কথা বলবো? হ্যাঁ বল। আমার পছন্দের একজন আছে যাকে আমি বিয়ে করব। কি বলছিস? এত ভালো খবর? ও তো মেয়েটা কে বাবা? কমিশনারের মেয়ে। কি বলছিস? তার বাবা কি রাজি? হ্যাঁ রাজি। তো দেরি কিসের? তাদের সাথে কথা হয়ে যাক। আমি তো দারুণ খুশি, মন চাচ্ছে মুলি ড্যান্স দেই, থুকু লুঙ্গি ড্যান্স দেই। এইভাবেই সব আয়োজন হলো। আব্বু আম্মু তাদের সাথে কথা বললো, আর বিয়ের দিনটাও পাকা হয়ে গেল। আস্তে আস্তে বিয়েটা হয়ে গেল। সবাই এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আরে আমার সাথে বলতে কে বলেছিল? আজ আমার বাসর রাত, ছাদে বসে আড্ডা দিচ্ছি আর মনে মনে বলছি ভালো হলো। ওই স্বপ্নটা স্বপ্ন রয়ে গেল, সত্যি হলো না। তাহলে আজ দিয়া থাকতো না, নাকি থাকতাম আমি, আর না থাকতো এই যে এখন যে পড়ছি। তখন আমি বললাম, ওই শোন, কি? যাচ্ছি। কেন? দাঁড়া, যাচ্ছিস কোথায়? আরে দিয়া অপেক্ষা করছে। দূর, বাদ দে, এত তাড়াহুড়া কিসের? ভাবি তো আর চলে যাবে না? শালা ছাড় আমায়। তখন আম্মুর আগমন। কি রে, এখনো বসে আছিস? হ্যাঁ আম্মু, যাচ্ছি। আরে আন্টি, তাকে কখন থেকে বলছি যা ঘরে যা। ভাবি অপেক্ষা করছে, তবুও যায় না। ইয়ালা ঠাডা পড়ে মিথ্যা কথা। তারপর রুমে থাকলাম, মানে ঢুকলাম, দেখি দিয়া বসে আছে। গুন্ডি বউ আমার। সামনে গেলাম, পাও ধরে সালাম করলো। হয়েছে, আর সালাম করতে হবে না। জানি টাকার জন্য সালাম করছো, আমার জন্য না। যদি আমি বলি আমায় টাকার জন্য বিয়ে করেছিস, আমার ভালোবাসার জন্য না, খাইছে। এই তো বাপেরও বাপ থুকু, মানে মা। সরি। আমার গুন্ডি বউটা পিছন থেকে জড়িয়ে ধরে। হয়েছে অভিমান কণ্ঠে, সরি বেবি। এই তোমার নাক কান ধরে বলছি, আর কখনো বলবো না এইসব। তার কান ধরে। সত্যি? এখন চলো, একটা কাজ আছে। এখন কি কাজ? চলো আগে অজু করে নাও। তাকে নিয়ে অজু করলাম নামাজ পড়ার জন্য। জানো, আমার একটা স্বপ্ন সত্যি হলো, আর একটা মিথ্যে। এই দুইটার জন্য আমরা 2 রাকাত নামাজ পড়বো। কেন দুটো? পরে বলবো। তারপর দুজনে নামাজ পড়লাম। এখন আর একটা কাজ বাকি আছে। আবার কি কাজ? ওই যে ইন্তের মিসিয়ন। মানে? পেরেছে, আপনারা আবার বুঝছেন না। তারপর ওকে কোলে তুলে নিলাম। দাঁড়াও, আমার একটা স্বপ্ন আছে। কি? ছাদে চলো। তারপর দুজনে ছাদে গেলাম, অনেক রোমান্টিক কথা বললাম। আপনাদের বলা যাবে না, এত শোনার কি আছে, পার্সোনাল কথাও শুনতে হয়। নামার সময়ে দিয়া পা পিছলে পড়ে গেল। দেখে হাঁটতে পারো না? সরি, আমায় কোলে নাও। তারপর ওকে কোলে নিলাম, নিচে আসলাম। রুমে ঢুকতেই ও আমার কোল থেকে নেমে দৌড় দিল। আমি তো অবাক, তার মানে সে অভিনয় করছিল। আমি জোরে দৌড়ে ওকে ধরলাম। মজা করা না? ছাড়ো আমায়। না, কোনো ছাড়াছাড়ি নেই আজ। ওকে কোলে নিয়ে বিছানায় আসলাম, পরে শুইয়ে দিলাম। ওর উপরে আমি উঠলাম। ওর এত কাছাকাছি চলে এসেছি যে ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। ওর চোখে চোখ রেখে ওর ঠোঁটে ঠোঁট মিলে দিলাম। পরে ওর ঘাড়ে একটা কিস করলাম। সে কেঁপে উঠলো, সাথে সাথে হারিয়ে গেলাম অজানা দেশে। হ্যাপি এন্ডিং। এইসব ঠিক হবে না ফারাজ। তুমি কি আমায় বিশ্বাস করো না মাহিয়া? বিশ্বাস অবিশ্বাস নয়, কিন্তু কেমন না। আমায় তুমি ভালোবাসো তো? বিশ্বাস অবিশ্বাস নয়, কিন্তু কেমন না। আমি তোমায় ভীষণ ভালোবাসি ফারাজ, কিন্তু আমি এসব করতে পারবো না। এই তোমার ভালোবাসা? হ্যাঁ, আর কেউ কি করে না নাকি? তুমি বাচ্চা নাও মাহিয়া, অনার্সে পড়ছো। দেখো ফারাজ, তোমায় আমি ভালোবাসি সত্যি, তাই বলে আমার সতীত্ব তোমার কাছে বিলিয়ে দেব এমন না। তাহলে বলবো
তুমি আমায় ভালোই বাসো না। এমন তো নয় যে বিয়ে করব না তোমায়। তাহলে আগে বিয়ে করো, এরপর না হয় হালাল ভাবে সব ভোগ করো। মাহিয়ার এমন কথায় মেজাজ খারাপ হলো ফারাজের। 2 বছরের সম্পর্ক দুজনের, কিন্তু ফারাজ ছুটে গেলেই যেন মাহিয়া নিয়ে যায়। ঠিক আছে, তোমার সাথে আমার সব সম্পর্ক তবে এখানেই শেষ। ফারাজ, আমাদের 2 বছরের ভালোবাসা শুধুমাত্র এর জন্য শেষ করব? এত কথা শুনতে চাই না। সামান্য ভালোবাসার প্রমাণ দিতে পারবি না, আমাকে বিশ্বাস করতে পারছিস না, সেখানে সম্পর্ক কিসের ভালো থাক বাই। কল কেটে গেল। মাহিয়া ঢুকতে উঠল। এত ভালোবাসার পরেও এসব কথা বলবে ভাবেনি মাহিয়া। কে কল করেছিল রে? ফারাজ, মা। ও কি বললো? কেমন আছে ওরা? আসেও না এখন তেমন একটা। তোর মামা মামি কেমন আছে? সবাই ভালো আছে মা, আসতে পারে হয়তো। অনেক দিন হয় দেখা হয় না, তাড়াতাড়ি আসতে বলিস কিন্তু। মাহিয়া হাসার চেষ্টা করল। ফারাজ আর মাহিয়া সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। 2 বছর আগে সম্পর্ক জড়ায় ওরা। যদিও মাহিয়া চায়নি, কিন্তু ফারাজের পাগলামতো অবশেষে রাজি হতে হয়। সমবয়সী দেখে তুই তোকারির সম্পর্ক ছিল, যা আস্তে আস্তে তুমিতে পরিণত হয়েছে। দেখ মাহিয়া, আমি তোকে ভালোবেসে ফেলছি। দেখ ফারাজ, আমি তোর ফুফাতো বোনই থাকি। এই ব্যাপার বাসায় জানলে কি হবে ভাবতে পারিস? তুই, আমি ঠিক তো সব ঠিক। বাসায় জানলে আর কি হবে, বিয়ে দিয়ে দিবে। মজা করবি না একদম। ঠিক আছে, এখন বল তুই আমায় ভালোবাসিস না? সত্যি করে বলবি কিন্তু। মাহিয়া কি বলবে ভেবে পেল না। সেও যে মনে মনে ফারাজকে ভালোবাসে। মাহিয়ার তুলনায় ফারাজ যথেষ্ট সুন্দর। অন্যদিকে মাহিয়া শ্যামবর্ণ। চুপ করে আছিস কেন বল, নাকি এই চুপ থাকাতেই হ্যাঁ ধরে নিব আমি? মাহিয়া লজ্জা পেল, দৌড়ে চলে গেল ঘরে। আজ থেকে তবে তুই আমারই। সেই থেকে দুজনের প্রণয়। ফারাজ প্রচন্ড ভালোবাসত মাহিয়া। হুট করে কেন যে বদলে গেল বুঝে উঠতে পারে না। কেন এমন করছিস ফারাজ? মনের থেকে কি শরীর বড় হয়ে গেল? কিরে, কাজ হয়েছে? আরে না বাল। কি এক মাইয়া, এত ভাব। কার সাথে প্রেম করস তুই? হ্যাঁ? ফারাজ চুপ করে রইল। যতই বলুক না কেন, হয়তো মাহিয়াকে সে সত্যিই ভালোবাসে। বাদ দে, ও যেহেতু চাই না, আমারও মনে হয় না এসব ঠিক। আবারও আমার ফুফাতো বোন। আবে সালা, ফুফাতো বোন দেখেই তো মজা, কাউকে বলতেও পারবে না। না রে, ব্যাপারটা ঠিক হবে না। আরে বেটা, এই বয়সে মজা না করলে করবি কবে? আচ্ছা শোন, সাইমা আছে না? কোন সাইমা? আমাদের জুনিয়র যে সাইমা। ও হ্যাঁ, তো কি হয়েছে? ও তোকে পছন্দ করে, রিলেশন করবি? ফারাজ চমকাল। কি বলছিস এসব? মাহিয়া আছে? আরে মাহিয়া আছে থাকুক, একটার পিছনে পড়ে থাকলে বাস খাবি, বুঝেছিস? আর মাহিয়া তোকে কি ভালোবাসলো বল? সামান্য রুম রেডি করতে রাজি নয়, এগুলো কি ভালোবাসা? ফারাজকে অনেক কিছু বোঝালো করিম। বন্ধুর বুদ্ধিতে ভুল পথে প্রচলিত হলো ফারাজ। মেনে নিল করিমের কথা। সাইমার সাথে ভাব করিয়ে দিল করিম। ব্যাস, সুন্দর সম্পর্ক খারাপ হলো। মাহিয়ার হাজারো কল রিসিভ হলো না। 15 দিন পরে কল ধরলো ফারাজ, তুমি ফোন ধরছিলে না কেন? জানো আমি কতটা পাগল হয়েছি। মামি মাকে কল করেও পেলাম না। তোমার কি হয়েছে ফারাজ? দেখ মাহিয়া, তোকে যা বলার তা আগেই বলেছি। তুমি তেমন ছিলে না। 2টা বছর তুমি পাগল ছিলে। হুট করে কি হয়ে গেল তোমার? তোরে এত কথা শোনার সময় নেই। কেন এমন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বোঝো একটু। ভালোবাসিস? হা হা হা। ওকে ভালোবাসার প্রমাণ দে। প্রমাণটা কি শরীর দিয়েই হয়? তুই আমাকে ভালোই বাসিস না, ভালোবাসলে বিশ্বাস করতি। বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে কেন করছো না? বিয়ের পরে তো সব তোমারই। তাহলে আগে নয় কেন? যদি রাজি থাকিস তবেই আমার সাথে থাকবি, না হয় না। সামান্য জিনিস চাইছি, তাও দিতে পারছিস না। তুই কি চাস আমি অন্য মেয়ের কাছে যাই? মাহিয়ার বুকে চিনচিনে ব্যথা হল। হতভম্ব হয়ে চুপ করে রইল। ওকে, তবে তাই হবে। তুই যেহেতু দিবি না, তাহলে অন্য কাউকেই তো বেছে নিতে হবে আমার। ফারাজ, আমার কথা আমি জানিয়ে দিয়েছি। মাহিয়া চুপ থাকলো। ভাবলো, চোখ দিয়ে টপ টপ পানি গড়ালো। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। ঠোঁট কামড়ে ধরে বলল, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তবু আমাকে ছেড়ে যেও না। তোমার পাশে অন্য কাউকে মানতে পারবো না আমি। ফারাজ যেন আকাশের চাঁদ হাতে পেল। খুশিতে চোখ চকচক করে উঠল। এতক্ষণের রাগান্বিত ভাবটা চলে গেল। এক প্রকার লালসা কাজ করল। এই তো আমার মাহি সোনা, আমিও তোমায় অনেক ভালোবাসি জান। তবে আমার একটা শর্ত আছে। শর্তের কথা শুনে খুশিতে ভাটা পড়ল ফারাজের। শর্ত? কিসের শর্ত? আমায় আগে বিয়ে করতে হবে, তারপর। ফারাজের মেজাজ বিগড়ালো। হোয়াট? পাগল হইছো তুমি? হ্যাঁ, পাগলই। কাউকে জানানোর দরকার নাই, তবুও বিয়ে করো।
দরকার হয় কলমা পড়ে বিয়ে করো, আমি চাই হালাল ভাবে হোক সব। ফারাজ কিছুক্ষণ ভাবলো, অতঃপর রাজি হলো। কাল হোক তবে। মাহিয়া চোখের কোণের পানিটুকু মুছে বলল, আচ্ছা। সারা রাত নির্ঘুমে কাটালো মাহিয়া। ফজরের নামাজ পড়ে চা বানানোর জন্য রান্নাঘরে পা বানালো। চুলায় দুধ বসিয়ে দাঁড়িয়ে রইল। বিভিন্ন চিন্তার মধ্যে ডুবে গিয়ে কখন যে দুধ উতলে পড়লো টেরই পেল না। এই মাহিরা, কোন দিকে মন তোর? দুধ সব পড়ে গেল। মাহিয়া চমকে উঠল। ও হ্যাঁ মা, কি হয়েছে? কোন ধ্যানে আছিস তুই? হ্যাঁ, কই কিছু না তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ঘোড়ার ডিম দেখতে পারছো তুমি? ভাল লাগে না। কি হলো মেয়েটার, এমন করলো কেন? মাহিয়া রুমে এসে ঠাস করে দরজা লাগালো। বিছানায় বসে কাঁদতে লাগলো। কিছু সময় পরে দরজা খুলে ভেতরে ঢুকলেন ওর মা। চায়ের কাপটা সামনে রেখে বললেন, মারে কি হয়েছে তোর? কোনো কারণে ডিস্টার্ব আছিস? আচ্ছা থাক, বলতে হবে না, এখন চাটা খেয়ে নাও তো। তিনি চলে যেতে নিলে মাহিয়া বলল, মা আমি সরি, আসলে রাতে ঘুম হয় নাই তো তাই মেজাজ খারাপ, কিছু মনে করো না। মাহিয়ার মা মুচকি হাসলেন। আমি কিছু মনে করিনি মা, আমাদের একমাত্র মেয়ে তুমি, আদর ভালোবাসা দিয়ে বড় করেছি তোমায়, তোমার কিছু হলে আমার কলিজা ছিঁড়ে যায়। মাহিয়া ছলছল চোখে তাকালো। তোমার এই আদরের মেয়েই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তোমাদের ছাড়া নিয়ে ফেললো। মাহিয়ার মা চলে যেতেই ফারাজের কল দেখতে পেল। রিসিভ করতেই, কই থাকো? হ্যাঁ, কতগুলো কল দিছি। মা সামনে ছিল। ও আচ্ছা, আসছো কখন? আমার তো আর ভালো লাগছে না, তাড়াতাড়ি আসো। শর্তের কথা মনে আছে তো? ফারাজের উৎফুল্ল মনে আবারও বিগড়ে দিল যেন মাহিয়া। তাতে দাঁত চিবিয়ে বলল, মনে আছে, আমি তোমার মতো না যে ভুলে যাব। ঠিক আছে, অ্যাড্রেস টেক্সট করে দিও, আমি সময় মতো পৌঁছে যাব। ফোন রাখতো মাহিয়া। বার কয়েক জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। ফারাজ ঠিকানা বলে দিল। সকাল 11টায় কাজী অফিসের সামনে গিয়ে দাঁড়ালো মাহিয়া। বুকটা দুরু দুরু করছে। ফোন লাগালো ফারাজ। কোথায় তুমি? পিছে তো দেখো। মাহিয়া তাকালো, দেখতে পেল ফারাজকে। 3 কপুলে বিয়ে হলো ওদের। জানলো না কেউ। বিয়ে হলো ঠিকই, কিন্তু প্রমাণ রইল না। মাহিয়া ভাবতেও পারলো না পরবর্তীতে তার সাথে ঠিক কি হবে। চলো তবে। কোথায়? কি কথা ছিল ভুলে গেছো? মাহিয়া মাথা নেড়ে না করলো। ফারাজ বাঁকা হাসলো। করিমের ঠিক করে দেওয়া বাসায় গেল দুজন। মাহিয়ার কেমন একটা লাগলো। মনের সম্পর্ক ঠিক না থাকলে শারীরিক সম্পর্ক মন ভরে না। ফারাজের চাওয়ার কোনো পবিত্রতা নেই, যা স্পষ্ট বুঝতে পারছে মাহিয়া। তবু কিছু করার নেই, ভালোবাসি যে। ফারাজ আমার কেমন একটা লাগছে। কেমন লাগার কি আছে? আজকে তোমায় এত মজা দিব যে জীবনেও ভুলবে না। ফারাজ এক পা করে এগিয়ে গেল। মাহিয়ার সর্বাঙ্গ কাঁপছে, যা দেখে ফারাজের শরীরে পশম দাঁড়িয়ে গেল। ফারাজ উন্মাদ হলো। মাহিয়ার শরীর থেকে ওড়না সরালো। উন্মুক্ত হলো দেহের ভাঁজ। মাহিয়ার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়ালো। ঘনিষ্ঠ হলো দুজন। মাহিয়ার শরীরের প্রতিটি ভাঁজে স্পর্শ পেল ফারাজ। মাহিয়ার চাদর খামছে ধরলো। ব্যথায় কুঁকিয়ে উঠল। একটা সময় জ্ঞান হারালো। মাহিয়া যখন জ্ঞান ফিরল তখন চারপাশে অন্ধকার নিয়ে। এ কি, আমি এখানে কেন? শরীরে ব্যথা অনুভব করতে মনে পড়ল সব। ফারাজ, ফারাজ কোথায় তুমি? কোথাও পেল না ফারাজ। মাহিয়ার ভয়ে আত্মা শুকিয়ে গেল। ঘড়ি ঘড়ি করে উঠতে গেল, কিন্তু পারল না। শরীরের শক্তি একদমই নেই। তবুও উঠে দাঁড়ালো। ফারাজ দাঁড়াও, তুমি, আমার ভয় লাগছে, প্লিজ সাড়া দাও। না, কোথাও নেই ফারাজ। মাহিয়া কান্নায় ভেঙে পড়ল। ফোনের কথা মনে হতে ফোন হাতে নিল। মায়ের অজস্র কল। ফারাজের একটা মেসেজও আছে। টেবিলের উপর ওষুধ আছে, খেয়ে নিও। আমার জরুরি কাজ থাকে, চলে আসতে হলো। বাই দ্য ওয়ে, আজকের মুহূর্তটা দারুণ ছিল। তুমি সত্যি অসাধারণ। লাভ ইউ সোনা, সাবধানে বাসায় যেও। মাহিয়ার কান্না থেমে গেল। এক প্রকার ঘৃণা জেঁকে ধরলো। ক্লান্ত শরীরটাকে টেনে তুলে গোসল সেরে বেরিয়ে গেল। মাকে কল করলো। হ্যালো মা। কি রে, কতগুলো কল করেছি তোকে, ধরিস না কেন? কোথায় তুই? কত রাত হলো, তুই তো দেরি করিস না। কোথায় আছিস? ব্যস্ত হইও না, আমি রাস্তায় আছি। তাড়াতাড়ি আয়, তোর মামা মামি এসেছে। মামি? মামি? হ্যাঁ, জলদি আয় তুই। কল কেটে গেল। মামি, মামি বাসায়? তাহলে ফারাজ বাসায় হবে নিশ্চয়ই। আচ্ছা, হঠাৎ করে আমাদের বাসায় কেন? তবে কি? মাহিয়ার যেন নিমেষে শরীর ব্যথা ঠিক হয়ে গেল। ফারাজ কি তবে আমায় সারপ্রাইজ দিল? কি রে মা, এত দেরি করলি কেন? বাড়ি ফিরতে না ফিরতেই এমন কথায় ঘাবড়ালো মাহিয়া। একটা নোট আনতে গিয়ে দেরি হয়ে গেল। মামিমা,
কেমন আছো তোমরা? এতদিন বাদে এলে। আছি ভালোই, এলাম একটা কাজে। ও, আর কেউ আসেনি? হ্যাঁ, তোর মামু এসেছে, যা ফ্রেশ হয়ে নে তাহলে। মাহিয়ার আনন্দ নিভে গেল, শরীরে কেমন শক্তি পাচ্ছে না, মাথা নেড়ে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে দিয়ে দিতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচি শোনা গেল। কি হলো হঠাৎ? মামিমার গলা শোনা যাচ্ছে না? ক্লান্ত শরীরটাকে নিয়েই বের হলো মাহিয়া। দেখুন ভাবি, জমি আমি লিখে দিব না, বাবার কালের আছে এইটুকু, যার জন্য একটু বাপের বাড়ি এখনো আদর আছে। আপনারা ভোগ করছেন করেন, আমি তো না করিনি। দেখো সেলিনা, ওই জমি আমার লাগবে, বাড়ি করব ওখানে, তোমায় টাকা দেব, লিখে দাও। সরি ভাবি, আমার টাকার দরকার নাই, তবুও আমি লিখে দেব না। ভালোই ভালোই লিখে দাও সেলিনা। কি হচ্ছে এখানে? মাহিয়ার কথায় দুজন তাকাল। মেয়েকে দেখে সেলিনা বললেন, তোর মামি জমি চায়, কিন্তু আমি লিখে দিব না, এটাই আমার শেষ কথা। বাবার দেওয়া জমি আমি কিছুতেই দেব না। মামিমা, তোমাদের তো নানা ভাই অনেক দিয়েছে, মায়েরটাই কেন লাগবে? আমার ওই জমি লাগবে, 1 সপ্তাহ সময় দিচ্ছে, সুন্দর মতো লিখে দিবে, না হয়। না হয় কি, আমার জমি আমি বুঝবো কি করব না করব, আর যাই হোক আপনার নামে দেব না, দরকার হয় ইতিমখানায় বিলিয়ে দিব। এতে যেন আরো ক্ষেপে গেলেন ফারাজের মা। কয়েকটা কড়া কথা শুনিয়ে প্রস্থান করলেন। মাহিয়ার ভয় হলো, ফারাজের সাথে তার সম্পর্কটা মনে করতে আটকে উঠল। ফারাজের মা চলে যেতে থম মেরে বসে রইলেন সেলিনা। মা, এত ঝামেলার কি আছে, দিয়ে দাও। দিতাম যদি ভালো মানুষ হতো। এই জমির জন্য ওই বাপের বাড়ি যেতে পারছি, ওই মহিলার নামে দিয়ে দিলে আর বাপের বাড়ি কিনারাও যেতে পারবো না। ওদের এত থাকতেও ওইটুকু জমির উপরই চোখ গেল। আমাদেরও তো কম নেই, শুধু শুধু সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় বলো? দেখলি না কেমন হুমকি দিয়ে চলে গেল, এরপরও আর নাই। চল খেতে দেই তোকে, চোখ মুখ শুকিয়ে গেছে। সেলিনা হুক উঠে গেলেন। মাহিয়া নিরাশ চোখে মায়ের দিকে তাকালো। ফারাজকে একটা কল করতে হবে। উফ, এত সব ঝামেলা এখনই হতে হলো। খেয়ে নিজের রুমে গেল মাহিয়া। কল করলো ফারাজ, ধরলো। একবার দুবার অনেকবার কল করলো। ফারাজ কই তুমি? কল ধরছো না কেন? আবার চেষ্টা করলো, হতাশ হলো। শরীরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। এত কিছুর মধ্যে মাহিয়ার জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খেতে মনে থাকলো। ভুলে গেল এর পরিণতি কতটা ভয়াবহ হবে। যাকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে দিল, সেই কতটা বিমান হবে। দোস্ত, কাল যা মজা হলো, তুই ঠিকই বলেছিলি রে, এনজয় ছাড়া জীবন পানসে। আমার কথাই বললো, তবে এখন কি করবি? কি আর করব, যা ভেবেছিলাম তা তো হয়েই গেল। উফ, কি যে মজা, মনে পড়তেই গা শিউরে উঠছে। ফারাজ, তুমি আমার কল ধরছো না কেন? ক্যাম্পাসে বসে কথা বলছিল ফারাজ আর করিম। মাহিয়ার আগমনে ভাটা পড়ল। আরে মাহি আছে, কেমন আছো? করিমকে একেবারে দেখতে পারে না মাহিয়া। ছেলেটাকে দেখলেই গা ঘুরে আসে। ফারাজকে অনেকবার বারণ করেছে না আমি, তবুও এসে। ভালো ভাইয়া, আপনি? আমিও ভালো। করিম কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিয়ার সর্বাঙ্গে। মাহিয়ার কেমন অস্বস্তি হলো। ফারাজ, তোমার সাথে কথা আছে আমার, এসো। ফারাজের হাত ধরে টেনে নিয়ে গেল মাহিয়া। আরে কি করছো, টানছো কেন? কোনো কথা বললো না মাহিয়া। আমার ফোন ধরছিলে না কেন? ঘুমিয়ে গিয়েছিলাম, ফোন সাইলেন্ট ছিল। ও আচ্ছা, তাই? এখন ফোন সাইলেন্ট থাকে? বাহ। তুমি কি এসব বলার জন্য আমায় নিয়ে আসলে? তোমাকে কতবার বলেছি করিমের সাথে মিশবা না। শোনো মাহিয়া, করিম আমার বন্ধু, ইনফ্যাক্ট ভালো বন্ধু, ওরে নিয়ে কিছু বলবা না। এই বন্ধুর জন্যই একদিন নিজের জীবনের সব থেকে দামি জিনিসটা হারাবে, দেখো। তোমার ফালতু কথা বন্ধ হলে আমি যাই এখন। আমার কথা শেষ হয়নি। আর কি বলার আছে? মাহিয়া কিছুক্ষণ নীরব থেকে বলল, কাল বাসায় মামিমা এসেছিল। ফারাজ ভ্রু কুঁচকাল। হুট করেই মাহিয়া ফারাজের হাত ধরে বলল, ফারাজ, আমার কিচ্ছু ঠিক লাগছে না, মনে হচ্ছে খুব খারাপ কিছু হবে, খুব খারাপ। মাহিয়ার কাণ্ড দেখে ফারাজ ঘাব গেল। আরে শান্ত হও, কি হয়েছে খুলে বলো তো। মাহিয়া সব খুলে বলল। আমি মাকে বলেছিলাম মামিমা যা যা চায় দিয়ে দিতে। মা রাজিও হয়েছিল একটু, কিন্তু মামিমা অনেক বাজে আচরণ করেছে। আমার ভয় হচ্ছে ফারাজ, আমাদের ব্যাপারটা যদি মামি মেনে না নেয়, আমি মরে যাব ফারাজ। ফারাজ হতভম্ব হলো, নিজেও কিছু বুঝে উঠতে পারলো না। আলতো করে হাত ছোঁয়ালো মাহিয়ার মাথায়। মুহূর্তেই ভুলে গেল সকল খারাপ বাসনা। হয়ে উঠলো আগের ফারাজ। কিছু হবে না বুড়ি, এত চিন্তা করিস না। এখন তো তুই আমার বউ, ইসলামিক শরীয়ত মোতাবেক আমার অর্ধাঙ্গিনী। আমি দেখছি ব্যাপারটা, কান্না করিস না সোনা, থাম প্লিজ। আদর মাখা কথায় মাহিয়া যেন আরো ভুলে গেল।
আর একটু শক্ত করে ধরো। আমাকে ছেড়ে দিও না ফারাজ, আমি থাকতে পারবো না। আরে বোকা, ছাড়বো কেন? নিজের বউকে কি কেউ ছাড়ে? আমি আছি তো। এই, আমি আছি তো কথাটার মধ্যে লুকিয়ে থাকে হাজারো ফুল। মাহিয়ার মন ভালো করতে ফারাজ বলল, তো আমার বউরানি, চলুন আরেক ম্যাচ খেলি। মাহিয়ার চোখে পানি নিয়ে ফ্যাল ফ্যাল ভাবে তাকালো। ফারাজের চোখে মুখে দুষ্টু হাসি। কালকের মতো মজা হবে কি? ফারাজের কথা বুঝতে পেরে মাহিয়া লজ্জায় লাল হয়ে গেল। ইস, এভাবে লজ্জা পেও না, নিজেকে কন্ট্রোল করা বড়ই মুশকিল। যা, চুপ করো তো। এখন তার বাধা নেই, আমার বউ তুমি, সম্পূর্ণ অধিকার আছে আমার, বুঝলা? বুঝছি, এখন চুপ করুন মহাশয়। চলো না যাই। কোথায় যাব? অন্য জগতে, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। ফারাজের এমন কথায় মাহিয়া কেঁপে উঠল, যা দেখে ফারাজের আরো নেশা। এবার আপনাকে কে বাঁচাবে আমার হাত থেকে বলুন তো? এত ভালোবাসা দিব যে পাগল হয়ে যাবে। আবার সে ঘনাইল। আজ আর মাহিয়ার ভয় হলো না, কষ্ট হলো না। এক জাত ভালো লাগা ঘিরে ধরলো। পূরণ হলো মনের বাসনা, পূরণ হলো শারীরিক চাহিদা। প্রাপ্তবয়স্ক নরনারী মেতে উঠলো প্রকৃতির আগুন খেতে। মগ্ন হলো দুজনে, নিঃশ্বাস বেড়ে গেল, ভাবে উঠলো দুজনে। একটা সময় ক্লান্ত হলো, থেমে গেল। ফারাজের বুকের সাথে লেপ্টে রইল মাহিয়া। তুমি আমায় কতটুকু ভালোবাসো ফারাজ? ফারাজের উন্মুক্ত বুকে হাত দিয়ে, এক আকাশ সমান। এখন যেন ভালোবাসাটা আরো বেড়ে গেল। কেন আগে বাড়েনি? আগে তো এত মজা পাইনি। মাহিয়া দেখলো ফারাজের সে নির্ভেজাল হাসি। আজকে কেমন সব পবিত্র লাগে। মাহিয়াও মুচকি হাসলো। আচ্ছা ফারাজ, আমাদের সম্পর্কটা তো একটা সময় সবাই জানতে পারবে, তখন কি হবে? কি হবে? আমাদের দ্বিতীয়বার আবার বিয়ে হবে। তুমি যতটা ইজি ভাবছো ততটা না। আমি চিন্তায় আছি মামিমাকে নিয়ে। কিছু হবে না, যা হবে ঠিক হবে, দেখো। এখনই এত ভেবো না তো। মাহিয়া আর ভাবলো না, লেপ্টে রইল বুকের সাথে। বিকেল ঘুরিয়ে সন্ধ্যা নামলো। দুজন বেরিয়ে গেল নিজেদের ছোট ঘরটা। যেতে যেতে স্ট্রিট ফুড খাওয়া হলো, একসাথে রিক্সায় রাতের শহর দেখা হলো। হাসি মজায় কেটে গেল সুন্দর সময়। বাসার সামনে যেতে মাহিয়ার চোখ ভার হয়ে এলো। আমার যেতে ইচ্ছে করছে না ফারাজ। আমারও ছাড়তে ইচ্ছে করছে না তোমায়, কিন্তু কি করব, আজ যেতে হচ্ছে যে। কথা দিচ্ছি একদিন একবারের মতো নিয়ে যাব। একটু সময় দাও, সবকিছু গুছিয়ে নিই। আমি আপনাকে ভালোবাসি শেহজাদা। আমিও আপনাকে ভালোবাসি আমার শাহজাদি। আবার কবে এক হব আমরা? যখন আপনি চাইবেন। চলো তাহলে আবার যাই। ফাজিল। ফারাজ হো হো করে হেসে ফেলল। মাহিয়ার কপালে ভালোবাসার পরশে চলে গেল ফারাজ। মাহিয়া তাকিয়ে রইল তার যাওয়ার পানে। মনের মধ্যে উকি দিল তাদের ভালোবাসার মুহূর্তগুলো। লজ্জা পেল মাহিয়া, দৌড়ে গেল বাসায়। বাসায় ঢুকতেই, কোথায় ছিলে? মা আসলে আসল নকল কিছু জানতে চাইনি। ছিলে কোথায়? মেয়ে মানুষ রাত করে বাসায় ফিরে, তোমার বাবা জানলে কি হবে জানো? বাবা কি করে জানবে মা, তুমি না বললে? মাহিয়ার বাবা দেশের বাইরে থাকে, মা মেয়ে দুজনে এক ফ্ল্যাটে থাকে। আবার মুখে মুখে কথা। তোমার সাথে ছেলেটা কে ছিল? ছেলে? কোন ছেলে মা? আমার কাছে একদম লুকানোর চেষ্টা করবে না। নিচতলায় ভাবি দেখেছে কার সাথে রিক্সায় ঘুরছো, সত্যি করে বলো। মাহিয়া কি বলবে ভেবে পেল না। মেয়ের মুখ ভঙ্গি দেখে সেলিনা হক আগেই বললেন, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। ফারাজ ভাইয়া ছিল মা। ফারাজের কথা শুনে অবাক হলেন তিনি। ফারাজ? হ্যাঁ মা, ক্যাম্পাসে দেখা হয়েছিল, ভাইয়াই পৌঁছে দিয়ে গেল। বাসা আসলো না কেন ছেলেটা? বলেছিলাম, কিন্তু কি কাজ আছে বলে চলে গেল। ও আচ্ছা, যাও ঘরে যাও, ফ্রেশ হয়ে আসো। মাহিয়া মাথা নেড়ে সম্মতি দিয়ে নিজের ঘরে যেতে মা ডাকল, মাহিয়া শোন। হ্যাঁ মা বলো। ফারাজ কি কিছু জানে জমির ব্যাপারে? ভাইয়া কিছু জানতো না, আমি আজ বলেছি। ভাইয়া বলল চিন্তা না করতে, মামিমাকে বোঝাবেন তিনি। ও আচ্ছা, যা তাহলে। মাহিয়া রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফ্রেশ হয়ে বের হতে ফারাজের কল এলো। মুখে হাসি ফুটলো মাহিয়ার। কল ধরতে, বাসায় গিয়ে যে একটা কল করতে হয় তা কি কেউ ভুলে গেছে? মাহিয়া মুচকি হাসলো। ভুলবো কেন, আমি নিজেই তো দিতাম। হ্যাঁ, সেই জন্যই আমায় দিতে হলো। যাই হোক, রাত করায় ফুপি কিছু বলেছে? আর বলো না, তিনতলার আন্টি তোমাকে আর আমাকে দেখে নিয়েছে আজকে, সেটাই আবার মায়ের কানে দিচ্ছে। ভাবো কি শয়তান মহিলা। ফারাজ খিলখিল করে হেসে দিল। তুমি হাসছো আর আমার প্রাণ যায় যায় অবস্থা। ওকে ওকে, হাসছি না, তবে উনি আমায় চিনল না। আমি তো মাঝে মধ্যেই যাই তোমাদের বাসায়। আগের পরিবার চলে গেছে, এনারা নতুন মাসখানেক হলো এসেছে। ও আচ্ছা, তুমি খেয়েছো? না খাইনি। তবে যাও খেয়ে নাও। তুমিও নিশ্চয়ই খাওনি, তুমিও খেয়ে নাও। ওকে ডিয়ার বউ। তার মানে তুই জমি দিবিই না? না দিব না।
এটাই তো শেষ কথা। হ্যাঁ, এটাই কথা। আপনারা ভোগ করেছেন করেন, কিন্তু আমি লিখে দিব না। ওকে, তাহলে তোদের সাথে সব সম্পর্ক শেষ এখানেই। মাহিয়ার মা ক্লান্ত চোখে তাকালেন। দাদা তুই তো কিছু বল। ফারাজের বাবা মাথা নিচু করে রইল। বউয়ের কথার উপর কিছু বলার সাহস তার নেই। মাহিয়ার মা তাচ্ছিল্যের হাসি হাসলো। অথচ মা মরার আগে তোকে কি বলেছিল ভুলে গেছিস? ফারাজের বাবা তাকালো বোনের দিকে, তার চোখও ছলছল করে উঠল। মনে পড়ল মায়ের বলা কথা। সেলিম বাজান, তোর বাপ মরে গেছে সেই কবে। আমি তখন তুই ভাই বোন রে নিজে হাতে মানুষ করছি। আমার সেলিনার তুই ছাড়া আর কেউ রইল না। ওরে তুই ফালাইস না বাজান। আমার সেলিনারে তোর হাতে দিয়ে গেলাম, কথা দে আমারে। ওরে তুই কষ্ট দিবি না। কথা দিলাম মা, আমি বোনের পাশে থাকবো সবসময়। এবার আমি মরেও শান্তি পাবো। তার দুদিন পরে মারা গেলেন তিনি। মায়ের বলা কথা মনে পড়তেই বুক কাঁপল। ভুলে গেলি দাদা, আজ সামান্য জমির জন্য সম্পর্ক নষ্ট করে দিচ্ছিস। বোন আমার, শোন আমার কথা। থাক দাদা, আমার যা বোঝার বুঝে গেছি। বইয়ের কথায় বোনকে পর করলি। একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবে না। এত ভাইয়ের জন্য দরদ জমি দিয়ে দিলেই তো পারো। মাহিয়ার মা এবার শক্ত হলেন, কাট কাট গলায় বললেন, কোনো দিনও না। এই জমি আমি ইতিমখানায় দেব, তবুও তোমাদের না। আসতে পারো এবার। রাগে গদগদ করে চলে গেলেন ওরা। যাওয়ার আগে বোনের দিকে কাতর চোখে তাকালো। সেলিনাও ভাইয়ের দিকে চোখ ভর্তি পানি নিয়ে তাকালো। মা, ও মা। বল। সব ঠিক হয়ে যাবে মা। আমার দাদা ভাই যে ভাই আমাকে ছেড়ে একটা ফল কখনো খায়নি, সেই ভাই সামান্য বইয়ের কথাই সম্পর্ক ছেড়ে দিল। যে ভাই বুকে আগলে মানুষ করলো, আজ সেই ভাই। মাহিয়ার মা আর কিছু বলল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। মাহিয়া মায়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রাতের খাবার রান্না করতে লাগলো। ফারাজকে একটা কল করতে হবে। ফারাজই পারে এখন কিছু করতে। মায়ের কষ্ট আর দেখা যাচ্ছে না। ফারাজের মা, তুমি এমন করতে পারো না। আমার একমাত্র বোন। আদিক্ষেতা দেখলে বাঁচি না। তোমার একমাত্র বোন সামান্য জমিটুকু দিতে পারলো না, আর আসছে বলতে একমাত্র বোন। তোমার এই ব্যবহারের জন্যই তো দিল না। তুমি কি ভালো ব্যবহার করো ওদের সাথে? কি বলতে চাইছো কি তুমি? এত যাবত দেখলো কে? কি এমন দেখেছো বোনটা আমার এ বাড়িতে আসে না, কতকাল হিসেব আছে। তোমার জন্য আসা বন্ধ করেছে, তবুও যোগাযোগ রাখতো। ছেলে মেয়েদের আদর করে এখন। আর তুমি কি করো? চুপ থাকো তুমি। আমাকে জ্ঞান দেওয়ার দরকার নাই। ওই জমির জন্য এতদিন যাই করছি, কিন্তু আর না। আর খবরদার একদম বোন বোন করবা না, বলে দিলাম। রাগে হন হন করতে করতে ঘরে গেলেন তিনি। এটাই ছিল তোমার আসল উদ্দেশ্য, যা আজ নিজেই প্রকাশ করলে। ফারাজের বাবা মায়ের টানানোর বিশাল ছবিটার কাছে গিয়ে দাঁড়ালো। পাশে বাবারও একটা ছবি। দুটো ছবিতে হাত বোলালো। আমায় ক্ষমা করো মা, আমি তোমায় দেওয়া কথা রাখতে পারলাম না। আমার আদরের বোনটাকে ছিন্ন করতেই হলো। রাতের খাবার টেবিলে দিয়ে মাহিয়া মাকে ডাকতে গেল। মা, ও খেতে এসো। মায়ের সাড়া নেই। মাহিয়া ধীর পায়ে এগিয়ে গেল। মাহিয়ার মা মায়ের ছবি জড়িয়ে কাঁদছেন। মাহিয়ারও কান্না পেল। মা, ও মা, খেতে এসো। আর কত কাঁদবে বলো তো? তুমি কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে? মামুও তো কোনো প্রতিবাদ করলো না। কান্না থামাও, চলো খাবে। মাকে বুঝিয়ে শুনিয়ে কটা খাওয়ালো মাহিয়া। নিজেও খেয়ে শুতে চলে গেল। ওদের বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে। সম্পর্কটা শক্ত হয়েছে। সেই শক্ত সম্পর্ক ভেঙে গেল যেন এক নিমিষে, যখন জানতে পারলো মাহিয়ার একা নয়, তার মধ্যে বেড়ে উঠছে আরেক সত্তা। Are you kidding, Mahia? নো ইয়ার, ইটস ট্রু। But how possible? আমরা ইন্টিমেট হয়েছি। খুশবু যেন আকাশ থেকে পড়লো। কি তুই আর ফারাজ কিভাবে? কি তোরা একে অপরকে ভালোবাসে? জানতাম তোদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাও জানি, তাই বলে তোরা ফিজিক্যালে যাবে? ছি, এটা আশা করিনি। মাহিয়া হেঁচকি তুলে কাঁদছে। তুই যেমন মেয়ে, তোর পক্ষে এসব যে পসিবল না তা আমি জানি। আচ্ছা, ফারাজ কি তোকে জোর করেছে? একটু খুলে বলবি। আমরা বিয়ে করেছি। বিয়ের কথা শুনে আরো অবাক হলো খুশবু। তার চিরচেনা বান্ধবীকে সে চিনতে পারছে না। এটা কি সেই মাহিয়া যে লজ্জার কারণে কোনো ছেলের দিকে তাকাতো না অবধি?
খুশবুকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মাহিয়া ধীরে ধীরে সবটা খুলে বলল। তুই আমায় একটু বলার প্রয়োজন বোধ করলি না? দোস্ত তখন বলার মতো সুযোগ ছিল না। ফারাজ এমন ভাবে চেপে ধরেছিল, ও তো বিয়ে করতে চায়নি, আমার জোরের কারণে করতে হয়েছে। আমি চাইনি অবৈধভাবে কিছু করতে। বুঝলাম। মাহিয়া খুশবুর হাত চেপে ধরল। দোস্ত এই সময় তুই প্লিজ অভিমান করিস না, কিছু একটা কর। আমি এখন কি করব বল না। কি করবি তা আগে ভাবা উচিত ছিল। এখন আধুনিক যুগ, প্রোটেকশনের অভাব নাই। তোরা এই যুগে হয়েও কেমনে কি বুঝি না। মাহিয়া মাথা নিচু করে ফেলল। বলার মতো কিছুই নেই তার কাছে। আসলে সে একটা বড় ভুল করে ফেলল। বেশ কিছুদিন ধরে মাথা ঘুরছিল তার, আর বমি। প্রথমে আমলে না নিলেও পিরিয়ড মিস হওয়ায় আটকে উঠল। টেস্ট করে জানতে পারলো হ্যাঁ, তার মধ্যে বেড়ে উঠছে অন্য আরেকজন। ফারাজ জানে না, কল করছে 1 সপ্তাহ ধরে, ধরছে না। এখন যা করার ফারাজকেই করতে হবে। আগে ওর সাথে যোগাযোগ করতে হবে। সবাই জানলে কি হবে কিছু বুঝতে পারছি না। মামির সাথে মায়ের সম্পর্কটা তো তুই জানিসই, এরপর এই খবর শুনলে না জানি কি হবে। কাঁদিস না, তোর তো কোনো দোষ নাই। তোরা তো অবৈধভাবে কিছু করিসনি, কিন্তু করিস না সব ঠিক আছে। এখন চল ফারাজ ভাইকে খোঁজা যাক। দুজন মিলে ফারাজের ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ করলো, পেল না। ফেরার সময় দেখা হলো করিমের সাথে। ইচ্ছে না থাকা সত্ত্বেও মাহিয়া করিমকে বলল, করিম ভাই ফারাজ কোথায় জানেন? করিম একটু অদ্ভুত দৃষ্টিতে মাহিয়ার দিকে তাকালো। মাহিয়ার অস্বস্তি হলো। করিম ভাই কিছু জিজ্ঞাসা করা হচ্ছে আপনাকে। ও হ্যাঁ, বলো কি বলবে? ফারাজ ভাই কোথায় জানেন? ওকে দিয়ে তোমাদের কি কাজ? দরকার ছিল একটু, যদি জানেন তো বলুন দয়া করে। তোর বান্ধবীর বুঝি ফারাজকে খুব দরকার? করিমের এমন কথা শুনে বুক ধরাস করে উঠল মাহিয়ার। তাৎক্ষণিক তাকালো করিমের দিকে। করিম যেন মজাই পেল। মাহিয়াকে করিম খুব পছন্দ করত, কিন্তু মাঝখানে ফারাজ ঝামেলা বাঁধালো। তাই তো তার এত চাল। কি বলতে চাইছেন কি আপনি? বলছো না দুধু খাও? করিম ভাই মুখ সামলে কথা বলুন। মুখ তো সামলে রেখেছি। ফারাজকে তো পাবে না। চলো শরীরের জ্বালা আমি মিটিয়ে দেই। ফারাজের থেকে কোনো অংশে কম দেবো না। রাগে চোখ মুখ লাল হয়ে গেল। থাপ্পড় মারলো করিমের গালে। করিমও ক্ষিপ্ত বাঘের ন্যায় চেঁচিয়ে উঠল। তো সাহস কত বড়, আমার গায়ে হাত তুললি? একটা কম হয়ে গেছে। তোকে তো পারলে কবর দিয়ে দিতে ইচ্ছে করছে। জানোয়ার কোথাকার, তো সাহস কি করে হয় এসব কথা আমায় বলার? আর ফারাজকে নিয়ে একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আকস্মিক কাণ্ডে খুশবু হতভম্ব। মাহিয়াকে সামলানোর চেষ্টা করলো। চল মাহিয়া, এখান থেকে। এসব জানোয়ারদের সাথে তর্ক করে নিজের সম্মান নষ্ট করার কোনো মানে হয় না। ওরা পাশ কাটিয়ে যাওয়ার সময় করিমের একটা কথা কানে এলো। সুভাষ আশেপাশে হোটেলের 12 নং রুমে গিয়ে খোঁজ নেয়। তোর প্রাণপ্রিয় ফারাজকে, ফারাজের কীর্তি দেখতে পাবি। আমাকে থাপ্পড় মারার শোধ শুধু আসলে ফেরত নেবো, মনে রাখিস। মাহিয়াকে শাসিয়ে চলে গেল করিম। মাহিয়ার কানে বাজলো করিমের কথা। সুভাষ আবাসিক হোটেলের 12 নং। ও কি বলে গেল খুশবু? ফারাজ আর আবার আবাসিক হোটেল? আরে ওর কথা ফারাজ ভাই ওখানে কি করবে? ওটা তো আর বলতে পারলো না খুশবু। বাদ দে, আজ আর খুঁজতে হবে না। চল তোকে বাসায় দিয়ে আসি। এই শরীরে এভাবে থাকা ঠিক না। মাহিয়া নড়ল না, চুপ করে রইল। কিরে বাসায় চল। করিম কেমন মানুষ জানিস না? ও তোদের মতো সম্পর্ক নষ্ট করতে চাইছে। আমি ওখানে যেতে চাই খুশবু। কি বলছিস কি এসব? ওখানে যাবে মানে? আমি দেখতে চাই করিম যা বলছে সব মিথ্যা, কোনো সন্দেহ রাখতে চাই না। খুশবু আর কিছু বলল না, মেনে নিল। হয়তো দেখে নিলে শিওর হতে পারবে। সুভাষ আবাসিক হোটেলটা বেশি দূরে নয়, 20 মিনিটের রাস্তা। ওরা একটা রিক্সা ধরলো। হোটেলের নাম বলতেই রিক্সাওয়ালা মামা কেমন একটা দৃষ্টিতে তাকালো। তবুও কিছু যায় আসলো না মাহিয়ার। নেমে ভেতরে গেল ওরা। মাহিয়ার কেমন একটা পরিবেশ দেখ। মাহিয়ার যেন কোনো ভয় করলো না। রিসেপশনে থাকা লোকটাকে গিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, মিস্টার 12 নং রুমের ফারাজ বলে কেউ কি রুম নিয়েছে? উত্তেজনার কথা আটকে যাচ্ছিল মাহিয়ার। প্রথমে লোকটা বলতে রাজি হচ্ছিল না, পরক্ষণে টাকার লোভে পড়ে নির্ধারিত রেজিস্ট্রি কাগজ দেখে বলল, হ্যাঁ এই নামের একজন রুম নিয়েছে। এরা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। খুশবুর দিকে তাকাতে ইশারায় আশ্বস্ত করলো। ওরা পারমিশন নিয়ে 12 নম্বর রুমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে মাহিয়া দ্বিধায় পড়ল। যদি সত্যি ভিতরে ফারাজ থাকে আমি মরে যাব দোস্ত, একদম মরে যাব। আরে এত ভাবছিস কেন? ফারাজ নামে তো কত মানুষই রয়েছে।
মাহিয়া বেল চাপতে গিয়েও হাত সরিয়ে নিল। কাতর চোখে খুশবুর দিকে তাকিয়ে বলল, আমি পারবো না রে, চল ফিরে যাই। আমি তো আগেই বলেছিলাম আসছি তখন দেখাই যাক না, না হয় তোর মনে খুঁতখুত করবে। অবশেষে সকল দ্বিধাকে পিছু ফেলে বেল বাজালো ওরা। 1 মিনিট 2 মিনিট কেউ দরজা খুলল না। আমার মনে হয় কেউ নেই, করিমই ভুল বলেছে। মাহিয়া কথার মাঝে খট করে দরজা খুলল কেউ। মাহিয়া খুশবু দুজনে কথা থামিয়ে তাকালো কাঙ্ক্ষিত মানুষটির দিকে। এক ঝলক তাকাতেই থেমে গেল দৃষ্টি। দরজা খোলা মানুষটাও ঝটকা খেলো। মাহিয়া আস্তে করে আওড়ালো, ফারাজ। নগ্ন শরীরে যে মানুষটার সামনে দাঁড়িয়ে আছে তা ফারাজই। মাহিয়া জমে গেল, শীতদৃষ্টিতে তাকিয়ে রইল। ফারাজও হতবম্ব, মাহিয়াকে দেখতে পাবে ভাবেনি সে। ফারাজ পিছু ঘুরে সোনিয়াকে দেখলো। মাহিয়ার চোখও গেল সেদিকে। তোয়ালে পেছনে শরীরটা দেখা যাচ্ছে। মাহিয়া চোখ বন্ধ করে নিল, অশ্রু গড়ালো চোখ বেয়ে। মাহিয়া আমি থাক, আর কিচ্ছু বলার দরকার নেই। মাহিয়া দৌড়ে বেরিয়ে গেল। খুশবু আহম্মক হয়ে গেছে, কি থেকে কি হলো ভাবতে পারলো না। ফারাজ ভাই আপনি, ছি কিভাবে পারলেন? সেই কৈফিয়ত কি তোমায় দিব? হ্যাঁ দিবেন, কারণ আপনি আমার বান্ধবীর সাথে চিট করেছেন। তো তোমার সাথে তো করিনি, তুমি এত কথা বলছো কেন? কথা বলছি কারণ মাহিয়া প্রেগনেন্ট শুনে পেয়েছে, ওর আপনার মতো জঘন্য মানুষের বাচ্চা পেটে ধরেছে। মাহিয়া প্রেগন্যান্ট, এ কথাটা খুব নাড়ালো ফারাজকে। খুশবু আর দাঁড়ালো না, বেরিয়ে গেল মাহিয়াকে খুঁজতে। আশেপাশে কোথাও দেখলো না। খুশবুর মাথা ঘোরালো। মাহি কোথায় তুই? আল্লাহ মেয়েটার কিছু করে না বসে। খুশবু খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল। অবশেষে কিছু মনে পড়ায় দৌড়ে সেখানে গেল। গিয়ে যা দেখলো তাতে খুশবুর নিজেরই মাথা ঘুরে গেল। চিৎকার করে ডাকলো, মাহিয়া, মাহিয়া রে! দৌড়ে গিয়ে ধরলো ওকে। কি করছিস কি তুই, পাগল হয়েছিস? মাহিয়া নিশ্চুপ। তোর আজকে কিছু হলে আমি আন্টিকে কি জবাব দিতাম? হ্যাঁ, কেন শেষ করতে চাইছিলি নিজেকে? মাহিয়া আর সামলাতে পারলো না নিজেকে, হাউ মাউ করে কেঁদে উঠল। বসে পড়লো মাটিতে, চিৎকার করে কাঁদলো। খুশবু ওর সমান তালে কাঁদছে। কেন বাঁচাতে গেলি আমাকে? মরণ ছাড়ার কি আছে আমার? এই নদীর পানিতে ভেসে যেতে দিলি না কেন? এমন দিন আমার কেন দেখা লাগলো বল না খুশবু। খুশবুই বা কি করবে, কি বলবে? আজ যে বলার কিছুই নেই। মাহিয়া নিজের পেটে হাত রাখলো শক্ত করে। এই দিন আমার কেন দেখা লাগলো আল্লাহ? কেন এর আগেই মরণ দিলে না? আমার বিশ্বাস ভরসার এই প্রতিদান দিল ফারাজ, কিভাবে পারলো? শান্ত হো জান, এমন করিস না প্লিজ। আমি কি করে শান্ত হব বলতো? আমার স্বামী, আমার অনাগত সন্তানের বাবা, সে কিনা অন্য মেয়ের সাথে। ছি, আমি আর পারছি না খুশবু, আর পারছি না। জড়িয়ে ধরলো খুশবু মাহিয়াকে। ছোট বাচ্চাদের মতো কাছে মেয়েটা। আজ সে ভীষণ অসহায়, ভীষণ অসহায়। মাহিয়া কাঁদতে কাঁদতে বলল, কোন মেয়ে চাইবে তার স্বামী অন্য নারীর সাথে একসাথে? আমার বিশ্বাসটাকে এইভাবে নষ্ট করলো। আমার ভালোবাসা এতটা ফেলনা হলো ওর কাছে, আমি ভাবতে পারছি না কিছু। নিজের সাথে পেরে উঠতে না পেরে জ্ঞান হারালো মাহিয়া। খুশবু আটকে উঠল। মাহি, এই মাহি চোখ খোল, মাহি। নির্জন জায়গা দেখে লোকজন নেই, কার কাছে সাহায্য চাইবে খুশবু? অবশেষে নিজের বড় ভাইকে কল করলো খুশবু। ভাইয়া জলদি এসো। কি হয়েছে বনু, কাঁদছিস কেন? খুশবু ঠিকানা বলে বলল, তুমি তাড়াতাড়ি এসো ভাই, সাহায্যের অনেক প্রয়োজন। এমন জায়গায় কেন গিয়েছে তা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল মাহি। এক ঝাঁক চিন্তা ভর করলো মাথায়। দ্রুত বের হয়ে গেল। 10 মিনিটের মধ্যে পৌঁছেও গেল সে। খুশবু, খুশবু কোথায় তুই? ভাইয়ের গলার স্বর শুনে খুশবু এগিয়ে গেল। বোনকে দেখে মাহিন ব্যস্ত হয়ে বলল, বোন তুই ঠিক আছিস? আমি ঠিক আছি ভাইয়া, কিন্তু কিন্তু কি? চলো আমার সাথে। মাহিয়ার কাছে নিয়ে গেল মাহিনকে। মাহিয়াকে ওই অবস্থায় দেখে মাহিন বলল, মাহিয়ানা? হ্যাঁ ভাইয়া, প্লিজ ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ও এখানে এভাবে কি করে? কি হয়েছে কি? এত কিছু বলার সময় নেই ভাইয়া, যেতে যেতে বলছি তোমায়, তুমি সাহায্য করো দয়া করে। মাহিন দ্বিধাগ্রস্ত অবস্থায় কোলে তুলে নিল মাহিয়াকে। চুলগুলো মুখের উপর এসে পড়েছে। রোদে ঘেমে একাকার মাহিয়া। সূর্যের আলো মুখে পড়ছে মাহিয়ার। চোখে এখনো পানি লেপটে আছে। এত সুন্দর মুখশ্রী বোধহয় মাহিন আগে দেখেনি। ইস, কত সুন্দর মুখখানি। ভাইয়া তাড়াতাড়ি চলো না। আরে এত সেটি খাচ্ছিস কেন? তুই বুঝতে পারছিস না মাহিয়া প্রেগনেন্ট। তো কি হয়েছে? কি হয়েছে মানে বাচ্চাটা আমার। প্রমাণ কি? ফারাজ অবাক হলো। মানে সিম্পল, মাহিয়ার পেটে যে তোর বাচ্চা তার তো কোনো প্রমাণ নেই, আছে কি? ফারাজ মাথা নেড়ে না করলো।
তাহলে তো হলোই। আর তোরা যে বিয়ে করেছিলি তারও তো কোনো প্রমাণ নেই। তা নেই, কিন্তু বিয়ে তো করেছি। আরে রাখ তোর বিয়ে, এমন কত হয় অহরহ। কিন্তু মাহিয়া যদি সবাইকে বলে দেয়? বলবে, তাতে কি, প্রমাণ তো দিতে পারবে না, ও তো নিজেই লজ্জিত হবে। এগুলো কি ঠিক হবে? যতই হোক ফুপি জানলে কষ্ট পাবে। আমি যতটুকু জানি তোদের সাথে মাহিয়াদের সম্পর্ক ভাঙার পথে। তোর ফুপু জমি দেয়নি নাকি? দেখ কেমন ফুপু তোর, সামান্য জমিটুকু দিতে পারলো না। আর এমনিতেও আন্টি ওই মেয়েকে মেনে নেবে বলে মনে হয় না। ওরা স্বীকার করলে তোকে রাস্তায় নামতে হবে, এমন বিলাসিতা পাবি না, ভেবে দেখ। ফারাজ ভাবলো আসলেই তাই, ওর মা কখনই মানবে না, উল্টো তাকেই বের হয়ে যেতে হবে। ফারাজকে ভাবতে দেখে বাঁকা হাসলো করিম। থাপ্পড় মারা গালে হাত দিয়ে মনে মনে বলল, আমাকে মারা এক থাপ্পড়ের যতকে সারা জীবন বইতে হবে। আমার কাজ শ্বাস, এবার যা করার ফারাজি করবে। আমার মেয়ে কোথায়? কোথায় আমার মাহিয়া? আন্টি শান্ত হও, মাহিয়া ঠিক আছে, জ্ঞান হারিয়েছে এই যা। কিভাবে, কি হলো? খুশবু মাথা নিচু করলো। কি বলবে সে? এই যাত্রায় বাঁচালো খুশবুর ভাই। প্রচন্ড রোদ তো, তাপ সহ্য করতে পারেনি। আপনি বসুন। মাহিয়ার মা ভ্রু কুচকে তাকালো, তা দেখে খুশবু বলল, আন্টি আমার বড় ভাই মাহিন, তোমাদের বলেছিলাম না ভাইয়া আমেরিকায় থাকতো, যে মাসখানেক হলো দেশে এসেছে। মাহিয়ার মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরই মধ্যে ডক্টরের ডাক পড়ল। মাহিয়ার বাড়ির লোককে? আমি ওর মা। কেবিনে আসুন। খুশবু আর মাহিন একে অপরের দিকে তাকালো। ইতিমধ্যে মাহিনকে সব খুলে বলেছে খুশবু। নিষ্পাপ মেয়েটার এই পরিণতিতে খারাপও লেগেছে তার। কেন, সিরিয়াস কিছু ডাক্তার? আমার মেয়ে ঠিক আছে তো? আপনি কি কিছু জানেন না? আমি কি জানবো? আপনার মেয়ের হাজবেন্ড কোথায়? ডাক্তারের এমন কথায় মাহিয়ার মা অবাক হলো ভীষণ। স্বামী? কি বলছেন, কিছুই বুঝতে পারছি না। আপনার মেয়ে বিবাহিত না? না, একমাত্র মেয়ে। আমার মেয়ের বয়স হবে 18, এখনই বিয়ে দেওয়ার কথা তো ভাবিও না। তাহলে কিভাবে কি হয়েছে একটু বলবেন? ভাইয়া আন্টি তো এখনো বের হচ্ছে না, ডাক্তার আন্টি কি সব বলে দিল? কি হবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। সত্যি কখনো চাপা থাকে না, জানি তো। যা হবে দেখা যাবে। দুই ভাই বোনের কথার মাঝে মাহিয়ার মা বেরিয়ে আসলো। শরীরটা নিস্তেজ, রোবটের মতো এগিয়ে আসছে। খুশবু তাকে দেখে বলল, ভাইয়া আন্টি। মাহিন ইশারায় কাছে যেতে বলল। খুশবু ঢোক গিলল, এগিয়ে গেল। আন্টি সব ঠিকঠাক তো? মাহিয়ার মা রক্ত চোখে তাকালো খুশবুর দিকে। খুশবুর ভয় হলো। আমি বাইরে অপেক্ষা করছি, মাহিয়ার জ্ঞান ফিরলে নিয়ে আয়। এতটুকু বলেই সে পা বাড়ালো বাইরের দিকে। খুশবু ভাইয়ের দিকে অসহায় চোখে তাকালো। মাহিয়ান চোখের ইশারায় ভয় পেতে না করলো। ড্রয়িং রুমের সোফায় এক কোণে বসে আছে মাহিয়া, শরীরটা ক্লান্ত ভীষণ। এত মধ্যে মায়ের হাতে থাপ্পড় খেয়েছে মেয়েটা। ক্লান্ত শরীরে তাল সামলাতে না পেরে পড়ে গিয়েছে, যার ফলে ঠোঁটের কোণে রক্ত জমা হয়েছে। আন্টি কি করছো? মেরো না, অসুস্থ। তুই চুপ কর খুশবু, ওরে বলতে বল কে সেই ছেলে, বল আমায়। আজ আমি তোকে মেরেই ফেলবো। এমন সর্বনাশ করার আগে একবারও বুক কাঁপলো না? মাহিয়া নিশ্চুপ। ডক্টরের কথা মনে পড়লো মাহিয়ার মায়ের। আপনি কিছু জানেন না, অথচ আপনার মেয়ে প্রেগনেন্ট? কি বলছেন এসব কথা, ঠিক করে বলুন। রাখবেন না মিস, আপনাকে মিথ্যে বলে আমার লাভ কি? দেখুন রিপোর্টে মাহিয়া কনসিভ করেছে। হাতে থাকা রিপোর্টার দিকে তাকাতে চোখ বড় হয়ে গেল, মাথায় চক্কর দিল। রিল্যাক্স মিস, এখনকার মেয়ে তো এমন অহরহ হয়, এসব কোনো ব্যাপার না। যেহেতু মেয়ের বিয়ে হয়নি তাই বলবো অ্যাবর্শন করে ফেলো। ভ্রূণের বয়স কম, মাত্র 2 মাস। এই তুই চুপ করে আছিস কেন? কথা বল, যে এমন করেছে বল। সমাজে মুখ দেখাবি কি করে? এমন কলঙ্ক গায়ে মাখার আগে মরে যেতে পারলি না? চাকতি সকলে তাকালো তার দিকে। খুশবুর ভাই আসেনি, পারিবারিক ব্যাপারে থাকতে চায় না বলে ওদের নামিয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে খুশবুকে বলে গেছে সব ঠিক হলে কল করতে। মাহিয়া বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকালো। তোর বাপকে কি জবাব দিব আমি? তার আদরের মেয়ে পেট বাঁধিয়ে বসে আছে, এই প্রতিদান দিলি তুই? ইচ্ছি। আন্টি তুমি ভুল বুঝছো, আমার কথা শোনো। কি শুনবো তোর কথা? কোনো কথাই শুনবো না। এই তুই উঠ, এই বাচ্চা নষ্ট করবি তুই আজই। কার অবৈধ সন্তান রাখার কোনো মানে হয় না। বাচ্চা নষ্ট করার কথা শুনে মাহিয়া উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, অনেক বলেছো মা, আর কিচ্ছু না। আমার সন্তান অবৈধ নয়, সে বৈধ। তার বাবা আছে, সে জারজ নয়। আমি কোনো পাপ করিনি মা। কথাটা বলেই দৌড়ে চলে গেল রুমে। দরজা বন্ধ করে দিল সাথে সাথে। মাহিয়ার দরজা বন্ধ করা দেখে খুশবুর ভয় হলো।
মাহি, এই মাহি দরজা খোল মাহি। আন্টি কিছু বলে আন্টি মাহি দরজা আটকে দিয়েছে। খুশবুর কথা কানেই গেল না যেন, তার মাথায় ঘুরছে মাহিয়ার বলা কথা। খুশবু উপায় না পেয়ে ভাইকে কল করলো। ভাইয়া তুমি তাড়াতাড়ি এসো প্লিজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বোন? আন্টির সাথে রাগারাগি করে মাহিয়ার দরজা আটকে দিয়েছে, খুলছে না। আমার ভয় হচ্ছে ও উল্টোপাল্টা কিছু। তুমি জলদি এসো ভাইয়া। আসছে আমি, কিছু হবে না, চিন্তা করিস না। খুশবু কাঁদতে লাগলো। মাহিন এলো 5 মিনিটের মাথায়। কোথায় ও? খুশবু দেখালো। মাহিয়া দরজা খুলুন। পাগলামি করবেন না মাহিয়া, দরজা খুলুন বলছি। কোনো সাড়া নেই। আমি কিন্তু দরজা ভাঙবো মাহিয়া, লাস্ট বারের মতো বলছি, দরজা খুলুন। অবশেষে বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। মাহিয়ার মা তখনও নিশ্চুপ। মাহিন খুশবু দরজা খুলতে দম বন্ধ করা ব্যাপার দেখলো। মাহিয়া গলায় সবে কাপড় পেঁচিয়েছে, অমনি মাহিন গিয়ে ঝটকা মেরে নিচে নামালো। তৃতীয় থাপ্পড়টা মাহিনী মারল। এই মেয়ে পাগল, আপনি কি পেয়েছেনটা কি? হ্যাঁ, মরে গেলে কি সব হয়ে গেল? আপনি জীবন দিয়ে দিলে ফারাজ ফিরে আসবে না। আপনি জীবন দিয়ে দিলেই মুক্তি পাবেন না। আপনার জীবনের বিনিময়ে কোনো ভালো কিছু হবে না, বরঞ্চ একটা নিষ্পাপ প্রাণ ধ্বংস হবে যার কোনো দোষই নেই। আপনার বাবা মা ধুকে ধুকে মরবে, আপনাকে নিয়ে সবাই ছিছি করবে। নিজেকে শেষ করার পরও শান্তি পাবেন না আপনি। মাহিয়া কাঁদছে, মাহিন কাঁদতে দিল। কাঁদুন, চিৎকার করে কাঁদুন, নিজের কষ্টগুলোকে ধুয়ে ফেলুন, শক্ত হন, অধিকার আদায় করতে শিখুন। আপনি বা আপনার সন্তান দোষী নয়, দোষী সে যে হালাল সম্পর্কটাকে নষ্ট করেছে। আশা করি আর ভুল সিদ্ধান্ত নেবেন না। খুশবুকে মাহিয়ার কাছে থাকতে হবে। বেরিয়ে গেল মাহিন। প্রচন্ড রাগ লাগছে মেয়েটার উপর, কি পেয়েছে জীবনটা নিয়ে। মাহিন বেরিয়ে মাহিয়ার পাশে বসলো। খুশবু মাহিয়াকে জড়িয়ে নিল। কি হতো বলতো, কত ভয় পেয়েছিলাম। সব ঠিক হয়ে যাবে চান। ফারাজ ভাইয়ের সাথে কথা বলবো দরকার হয়, তুই প্লিজ পাগলামি করিস না। আমি কিছু বুঝতে পারছি না বাবা, আমার মেয়েটা শেষমেশ এমন কাজ করবে ভাবিনি। আর ফারাজ ও কিভাবে এত আদর ভালোবাসা যাকে দিয়েছি সেই ছুরি বসালো। মাহিন কি বলে সান্ত্বনা দেবে বুঝলো না। মাহিয়ার মায়ের হাত দুটো ধরে বলল, প্রত্যেকের জীবনেই ভুল আছে আন্টি। মাহিয়া খুব সরল, সহজেই বিশ্বাস করে মানুষকে। তবে ওরা বিবাহিত, আর এটা ফারাজ অস্বীকার করতে পারবে না। আপনি মাহিয়াকে দোষ না দিয়ে ফারাজের সাথে কথা বলুন, এটাই ফাইসালা হবে। না, আমি ওকে বিয়ে করিনি, এটা মিথ্যা কথা। ফারাজের এমন কথায় মাহিয়া হতভম্ব। মাহিনের কথা মতো পরদিনই মাহিয়াকে নিয়ে ভাই বাড়ি এসেছে সেলিনা হক। এসে থাপ্পড় বসিয়েছেন ফারাজের গালে। তুই কিভাবে পারলি আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে? একবারও এই ফুপুর কথা মনে পড়লো না? এই তোর সাহস তো কম না, আমার ছেলের গায়ে হাত তুলিস। আর কি সর্বনাশ করেছো ও? হ্যাঁ, তার নিজের গুণধর পুত্রকে জিজ্ঞেস করুন কি করেছে সে। আমি কিছু করিনি মা, এরা মিথ্যা বলছে, অপবাদ দিচ্ছে। কত স্পষ্ট স্বীকারোক্তি, কত গুছিয়ে মিথ্যে বলা। মাহিয়ার মা এবার রেগে গেলেন। আরেকটা থাপ্পড় মারতে যেতেই হাত ধরলেন ফারাজের মা। আমার ছেলের গায়ে আর একটাও আঁচড় নয়। মা মেয়ে পেয়েছিস কি? এই তুই মাহিয়াকে বিয়ে করিসনি, সত্যি কথা বল। টাকা আমার দিকে বল, বিয়ে করিসনি? বিয়ে? কি বলছিস কি তুই এসব? ঠিকই বলছি, পালিয়ে বিয়ে করে একসাথে থেকে এখন অস্বীকার করা হচ্ছে। ওরা কি বলছে ফারাজ? ফারাজ নিশ্চুপ, এমন পরিস্থিতি হবে ভাবেইনি। ঘর ভর্তি মানুষ। ফারাজের বাবা শুধু অবাক হয়ে যাচ্ছেন। খুশবু আছে সাথে। মাহিনকে আসতে বলা হলেও সে আসেনি, তবে খুশবুর কলে শুনেছে সব। মাহিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারাজের দিকে, ওর উত্তরের আশায়। ফারাজ তাকালো মাহিয়ার দিকে। মাহিয়ার কাতর চাহনি যা দেখে কিছুক্ষণের জন্য হলেও কি একটা হলো মনে। কি রে, কি বলছে ওরা? কথা বলছিস না কেন তুই? খুব মিথ্যা বলছে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ওরে আমি বোনের চোখেই দেখেছি, আমাকে ফাঁসাচ্ছে ওরা। মাহিয়ার মুখ হা হয়ে গেল, অবাক হলো। সেলিনা হক সাজিয়ে গুছিয়ে কেউ এত সুন্দর মিথ্যে বলতে পারে? মাহিয়ার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটল। দেখো ফারাজের বাপ, দেখো তোমার ভাগ্নি কার সাথে কি করছে, আর দোষ চাপাচ্ছে আমার ছেলের উপর। নষ্টা মেয়ে কোথাকার, এই মেয়েকে নিয়ে আমার সাথে ঝগড়া করো তুমি? দেখো আজ দেখো তোমার আদরের বোন আর ভাগ্নির কার্যকলাপ। মাহিয়ার মায়ের মুখে কথা নাই, সে শুধু ফারাজের দিকে তাকিয়ে আছেন। খুশবুর চোখ দিয়ে ঘৃণার পানি গড়াচ্ছে, কিন্তু অবাক করার বিষয় মাহিয়ার চোখে এক ফোঁটাও পানি নেই।
বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এমন কলঙ্কিত মেয়ের পা আমার বাড়িতে পড়ছে। হায় হায়, কি যে হবে। এরই মধ্যে মাহিয়ার মা একটা ঘটনা ঘটিয়ে ফেললেন। ফারাজের কাছে গিয়ে হাত ধরে মিনতি করলেন। এমন কথা বলিস না ফারাজ, ভুলে গেলি ফুফুর আদর, ভুলে গেলি সব। এতটা স্বার্থপর তো তুই না। আমার মেয়েটার কি হবে বল? তার কান্না যেন মন গলাতে পারল না ফারাজের। কড়া গলায় বলল, আমি মিথ্যা বলছি না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আপনারা আসতে পারেন। মা যেতে বলো, এদের আমার ভালো লাগছে না। কথা বলতে দেরি, গালে থাপ্পড় পড়তে দেরি নেই। থাপ্পড়টা মাহিয়ায় মেরেছে। ফারাজ গালে হাত দিয়ে তাকালো। মাহিয়ার চোখে যেন রক্ত ঝরছে। তুই আমায়? চুপ, একদম চুপ, বেঈমান কোথাকার। এই মাইয়া, গলা দিয়ে একটা আওয়াজ বের হলে জিভ টেনে ছেড়ে ফেলবো। আমার জীবনের সব থেকে বড় ভুল তোর মতো ছেলেকে বিশ্বাস করা। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোকে ভালোবাসা। যে ভুলের মাসুল আমার সন্তানকে দিতে হচ্ছে, যে কিনা পৃথিবীর আলো দেখতে পায়নি এখনো, অথচ তার বাবা নিকৃষ্ট একজন মানুষ। মুখ সামলে কথা বল। মুখ সামলানোই আছে। আমি মাহিয়া আমার গর্ভের সন্তানের কসম কাটছি, তাকে আমি পৃথিবীর সমস্ত সুখ দেব। আমি প্রমাণ করব সন্তানের জন্য বাবার দরকার হয় না। জন্ম দিলে যেমন মা হওয়া যায় না, তেমনি বাবাও না। তোর জন্য যে ভালোবাসাটা মনে ছিল তা আজ ঘৃণায় পরিণত হলো। তুই ধুকে ধুকে মরবি। একটা সময় এই আমাকে তোর প্রয়োজন হবে, সেদিন তুইও ছটফট করবি। সেদিন কখনো আসবে না। মাহিয়া হাসলো, গা কা পানি হাসি দিল, চোখ দিয়ে পানি গড়ালো। মেয়ের এমন কাণ্ড দেখে ভয় হলো সেলিনা হকে। তিনি কিছু বলতে যাবেন তার আগে মাহিয়া বলল, চলো মা, এখানে আর এক মুহূর্তও নয়। মায়ের হাত ধরে সদর দরজা অব্দি গেল। হঠাৎ দাঁড়িয়ে খুশবুকে বলল, তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? খুশবু বোকা বনে গেল। মাহিয়ার চোখ পড়লো দূরে চেয়ারে বসে থাকা লোকটার দিকে। এগিয়ে গেল সেদিকে। মাহিয়াকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। নাটকবাজ। আজও যেমন চুপ থাকলেন, ভবিষ্যতেও চুপ করে থাকবেন আশা করি। আপনার না একটা মেয়ে আছে, কি যেন নাম? হ্যাঁ, ফারিয়া। আমার চোখের পানি অভিশাপ দিবে আপনাদের। আমার হাহাকার ধ্বংস করবে এই অহংকার। পুরুষ নামের কলঙ্ক আপনি মামা মশাই। জন্মও দিয়েছেন কাপুরুষ। ভালো থাকবেন। মাহিয়ার এক মুহূর্তও দাঁড়ালো না, চলে গেল নিজের গন্তব্যে। চোখ দিয়ে তার অঝরে অশ্রু ঝরছে। ফারাজ স্তব্ধ হয়ে ছাদের এক কোণে বসে আছে। কিরে বেটা, কি শুনলাম? অবশেষে আবদ বিদায় হলো তো জীবন থেকে? ফারাজ চুপ করে রইল। কি মামা, চুপ মেরে আছিস কেন? ট্রিট দিবি কবে বলতো? এসব বোধহয় ঠিক হলো না করিম। যতই হোক আমরা বিয়ে করেছিলাম, এটা সত্য প্রমাণ না থাকুক, কিন্তু শরীয়ত মোতাবেক বিয়ে তো করছি। করিম দুর্বোধ হাসলো। তার কাজ হয়ে গেছে। এখন ফারাজ আফসোস করলে কি? মাহিয়ার মনে শুধু ঘৃণাই যে আছে। তবু করিম বলল, আর এসব কোনো ব্যাপার না, সোনিয়া আছে না, ও দেখে নেবে। বলে যাস না সোনিয়ার সাথে কিন্তু। চুপ কর তুই, সব তোর জন্যই হয়েছে। আচ্ছা বাবা, আমি কি করলাম? বিয়ে করছিস থেকে আমায় আগে বলছিস? বিয়ে করছো তোমরা, একসাথে থাকছো তোমরা, মাহিয়ার পেটে বাচ্চা তোমার, আর দোষ আমার? বাহ। আমায় একা ছাড়, যা তুই এখন। কিছু ভালো লাগছে না। ওকে, চলে যাচ্ছে আমি। করিম উঠে গেল। ছাদের দরজা অব্দি এসে হাসলো নিজের মনে। আবার প্রতিশোধ নেওয়া শেষ। দুজনের জীবন ছাড়খাড় করতে পেরেছি, এখন শান্তি পাবো। মারে আর কাঁদিস না, আমি ওদের নামে পুলিশে কেস করব, তুই ভাবিস না। না মা, তার কোনো দরকার নেই। ওদের শাস্তি আল্লাহই দিবে। যতই হোক সে আমার স্বামী, সে না করলেও মিথ্যা হয়ে যাবে না। বাসায় ফিরে চিৎকার করে কেঁদেছে মাহিয়া। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছে, হে আল্লাহ, আপনি কেন আমার সাথে এমন করলেন? আমার সন্তানকে কেন বাবা থাকতেও এতিম করে দিলেন? আমার ভাগ্য এত কেন খারাপ হলো? মেয়েকে নানাভাবে বোঝালেন তিনি। প্রথমে রাগ করে থাকলেও এখন আর নেই। মেয়ের এমন অবস্থা শুনে বাবা আর দূরে থাকতে পারলেন না। দিনগুলো এভাবে কাটতে লাগলো। মাহিয়ার জন্য সকলে যেন জান দিতেও প্রস্তুত। এই সময় খুশবু আর মাহিন খুব সঙ্গ দিয়েছে মাহিয়াকে। দেখতে দেখতে 8 মাস শেষ হলো। ডেলিভারির ডেটও পড়ে গেল। পেটটা বেশ উঁচু হয়েছে। মাহিয়া রোজ পেটে হাত রাখে, বাবুর নড়াচড়া অনুভব করে। আজও তার ভুল হলো না। আর মাত্র কয়েকটা দিন, তারপরে তুই আমার কোলে আসবি। আমার সোনামণি, খুব আদর করব তোকে। পৃথিবীর সব সুখ দিব, কোনো বিপদ ছুতে পারবে না। অমনি বাবু নড়ে উঠলো। খুশিতে চোখে পানি চলে এলো মাহিয়ার। আসতে পারি গেদুর আম্মু? কারো কথায় সামনে তাকাতে হাসি আরো প্রশস্ত হলো। জি আসুন। গেদুর সাথে কথা হয়েছিল বুঝি? মাহিয়া মুচকি হাসলো। হাসলো মাহিনও।
চাম্পো, তাড়াতাড়ি চলে আসো তো, আমাদের একসাথে কত গল্প করা বাকি, তাড়াতাড়ি এসে বড়। বাবু কি বুঝলো কে জানে, নড়ে উঠল। মাহিয়া খিলখিল করে হাসলো। মাহিন মুগ্ধ হয়ে সেই হাসি দেখলো। কি হলো? বাবু নড়েছে। আমার কথা পছন্দ হয়েছে বোধহয়। নিজেকে সামলে নিয়েছে মাহিয়া। নিজের সন্তানের জন্য নিজেকে তৈরি করছে। অবশেষে ঘনিয়ে আসলো সেই মুহূর্ত। মাহিয়া মায়ের হাত ধরে আছে। চিন্তা করো না মা, ভয়ের কিছু নেই, আমরা আছি তো সবাই তোর সাথে। ভাববেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আপনি তো সাহসী মেয়ে। মাহিয়া হাসলো। ওটি রুমে নেওয়া হলো তাকে। সকলে মাহিয়াকে ভরসা দিলেও চিন্তা হচ্ছে সবার। মাহিয়ার মা আল্লাহর কাছে প্রার্থনা করছেন। দীর্ঘ সময় পর বাবুর কান্নার আওয়াজ শোনা গেল। হাসি ফুটলো সকলের মুখে। নার্স বাচ্চাকে নিয়ে এলো। প্রথমে খুশবু কোলে নিল। আনন্দে কেঁদে ফেলেছে মেয়েটা। ছেলে বাবু হয়েছে মাহিয়ার। বাচ্চা মা কেমন আছে নার্স? নার্স জানালো সে ভালো আছে। মাহিনের স্ত্রী বলে সম্বোধন করলো। মাহিন বিষম খেলো। খুশি হয়ে টাকা দিতে হলো ওদের। মাহিয়ার মা বাবুকে কোলে নিয়ে কেঁদে ফেললো। কি সুন্দর নিষ্পাপ বাচ্চা। মাশাআল্লাহ, আমার নাতি কি সুন্দর। আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। খুশির জোয়ারে বয়ে গেল পুরো পরিবার। ফায়াজ সোনা, তাড়াতাড়ি এসো বাবা, লেট হয়ে যাচ্ছে তো। আসছি মাম্মা, একটু ওয়েট করো। ফায়াজ ঝটপট চলে এলো 4 বছরের ফায়াজে। সবার চোখের মনীষে। আজ তারা যাবে খুশবুর বিয়েতে। মাহিয়া এখন এক মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র আর্কিটেক্ট। মাম্মা, মামনির আজ বিয়ে। হ্যাঁ বাবা। বিয়ে মানে কি মাম্মা? বিয়ে মানে হচ্ছে নতুন কারো কাছে যাওয়া। এখন যেমন তোমার মামনি আমাদের সাথে থাকে, আজকের পরে অন্য বাসায় থাকবে। মামনি আমাদের ছেড়ে দূরে চলে যাবে মাম্মা, আমাকে কি আর আদর করবে না? খুশবুকে ফায়াজ মামুনি বলে। এটা খুশবুরই শেখানো। ফায়াজকে বড্ড ভালোবাসে মেয়েটা। ফায়াজের মন খারাপ দেখে মাহিয়ারও মন খারাপ হলো। ছেলেকে জড়িয়ে ধরে বলল, তোমার মামনি তোমায় সব সময় আদর করবে, ভালোবাসবে। সত্যি? হ্যাঁ সোনা, সত্যি। ফায়াজ চুপ হলো। নিজের ব্যক্তিগত গাড়ি করে যাচ্ছে ওরা। মাহিয়া চোখ বন্ধ করলো। ফারাজ তার কৃতকর্মের ফল পেয়েছে। ফারাজের বোনেরও একই পরিণতি হয়েছে। মাহিয়ার খারাপ লাগলো, এটাই চেয়েছিল। ফারাজ এক অ্যাক্সিডেন্টে তার পুরুষত্ব হারিয়েছে। মাহিয়া, আমি আপনাকে ভালোবাসি, কেন বুঝতে পারছেন না? আমার মধ্যে কিসের কমতি আছে বলুন? মাহিন দীর্ঘ 2 বছর ধরে মাহিয়াকে বোঝাচ্ছে সে তাকে ভালোবাসে, কিন্তু মাহিয়ার একই কথা, সম্ভব নয়। আমি যদি আপনাকে ভালোবাসতে পারতাম তবে নিজেকে অনেক ভাগ্যবান লাগতো, কিন্তু আফসোস তা সম্ভব নয়। কেন সম্ভব না? সবাই রাজি, শুধু আপনার উত্তরের জন্যই বসে থাকা। আপনি আমার থেকে বেটার ডিজার্ভ করেন মাহিন। কিন্তু আমার যে আপনাকেই চাই। আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আমি আজও ফারাজে আবদ্ধ। একজনকে ভালোবেসে আমি নিঃস্ব। সে যাই করুক না কেন, তাকে আমি এখনো ভালোবাসি। মৃত্যুর আগ অবধি ভালোবাসবো। যতই বলি ঘৃণা করি, কিন্তু তাকে আমি সত্যিই ঘৃণা করতে পারিনি। আপনি খুব ভালো মাহিন, আমার জন্য অপেক্ষা করেন না। নিজের জীবন গুছিয়ে নিন, আমি সত্যিই অসহায়। মাহিন কিছু বলতে যাবে তার আগে ফায়াজ ডাকলো, মাম্মা, পাপা, কি করছো তোমরা? মাহিন চোখ দ্রুত মুছে ফায়াজকে কোলে তুলে নিল। গল্প করছিলাম মাই প্রিন্স, তুমি গিয়ে খেলা করো, আমরা আসছি। ফায়াজ চলে গেল। এই পাপা ডাকটা কি সত্যি করা যায় না? সম্ভব হলে করা যেত,